আসসালামু আলাইকুম। আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো এখন হলো যেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো, এরিয়া মার্কিং করছে, সেটা হলো শৈবাল এবং ছত্রাক। সো এটা আমি দুইটা পার্টে ভিডিও বানাইছি। একটা হলো শৈবাল ও ছত্রাক এক এবং ছত্রাক হলো শৈবাল ও ছত্রাক এক এবং শৈবাল ও ছত্রাক দুই। এর মধ্যে শৈবাল ও ছত্রাক দুই এর মধ্যে শুধুমাত্র আমি ছত্রাক নিয়ে আলোচনাটা করব, কারণ ছত্রাক পার্টটুকু বলতে গেলে শৈবাল এবং ছত্রাক পার্টের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এখন এই ছত্রাক পার্টটুকু নিয়ে কেন আলাদাভাবে পড়তেছি, কারণ এটা হলো এক কঠিন, দুই হলো ইম্পর্টেন্ট। সো তুমি যদি প্রথম ক্লাসটাই করে থাকো তাহলে বুঝবা যে এটা কেন ইম্পর্টেন্ট আর এখানে কোথা থেকে প্রশ্ন আসছে। আর যদি প্রথম ক্লাস না করে থাকো, তাও আমি হলো শর্ট টাইমে একটু বুঝাই দিচ্ছি এটার ইম্পর্টেন্স। সো বিগত 20 বছরে ছত্রাক থেকে টোটাল প্রশ্ন আসছে হলো 25টা। এর মধ্যে সব থেকে মজার কথা হলো বৈশিষ্ট্য যেটা আছে, ছত্রাকের বৈশিষ্ট্য 13টা পয়েন্ট আছে। এই বৈশিষ্ট্য থেকে বিগত বছরে প্রশ্ন আসছে হলো 8বার। অ্যাগারিকাস অর্থাৎ মাশরুম নিয়ে যে পার্টটুকু আছে, মাশরুম নিয়ে পার্টটুকুতে বিগত বছরে প্রশ্ন আসছিল টোটাল 6বার। এবং ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব থেকে বিগত বছরে প্রশ্ন আসছিল টোটাল 6টা। তো অর্থনৈতিক গুরুত্ব গুরুত্বপূর্ণ, বাট এখানে যদি আমি আরও একটু স্পেসিফিক্যালি বলি, অর্থনৈতিক গুরুত্বের মধ্যে মানুষ রিলেটেড অর্থাৎ রোগ রিলেটেড প্রশ্ন আসছে টোটাল 4টা। অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব আমরা সবগুলোই খুব ভালোভাবে মুখস্থ করব, বাট রোগ রিলেটেড যে গুরুত্বগুলো আছে, অর্থাৎ কোন ছত্রাকের কারণে কোন রোগ হয়, আবার কোন ছত্রাক আমাদের কী ক্ষতি সাধন করে, ওখান থেকে টোটাল প্রশ্ন আসছে 6টার মধ্যে 4টা। সো আমাদের আরেকবার রিপিট করি, ছত্রাকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কি, বৈশিষ্ট্য, তারপর হলো অ্যাগারিকাস বা মাশরুম নিয়ে যে পার্টটুকু, তারপর হলো অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে ছত্রাক ঘটিত যে রোগগুলো আছে এগুলোও গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস বলে রাখি, এই ছত্রাক পার্টটুকুর মধ্যে আমাদের অনেক উদাহরণ আছে, যেমন কোনটা মাইক্রোরাইজাল ছত্রাক, কোনটা হলো তোমার খণ্ডায়নের মাধ্যমে জনন করে, কোনটা হলো তোমার কুড়ি সৃষ্টির মাধ্যমে জনন করে। সো এখানে অনেক 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 উদাহরণ আছে, কিন্তু তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, দেখবে যে কখনোই এই সব উদাহরণ থেকে প্রশ্ন হয় নাই। আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই, তুমি জাস্ট কোয়েশ্চেন ব্যাংক খুলো, বিগত 20 বছরের প্রশ্ন দেখো, তাহলে দেখবা যে কখনোই ছত্রাকের যে উদাহরণগুলো আছে এই উদাহরণ থেকে প্রশ্ন দেয় নাই। একবার অর্থাৎ আমি যেবার পরীক্ষা দিলাম সেইবার প্রশ্ন দিল যে ডিম্ব ছত্রাক নিচের কোনটি। এখন এটা কিন্তু উদাহরণের মধ্যে পড়ে না, এগুলো কিন্তু আসলে বেসিক মেডিকেল কোয়েশ্চেন। কিছু ব্যতিক্রমী নাম, যেমন মাস্টার মলিকুল ডিএনএ, তারপর হলো ডিম্ব ছত্রাক হলো তোমার ডিম্ব ছত্রাক, তারপর নিচের কোনটি অগ্নিশৈবাল, পাইরোফাইটা অগ্নিশৈবাল, নিচের কোনটি লোহিত শৈবাল, যেটা হলো শৈবালের ছকের মধ্যে আছে। এই যে বৈশিষ্ট্যপূর্ণ বা ব্যতিক্রমী নামগুলো আছে, এগুলো থেকে প্রশ্ন বিগত বছরও দিছে, হ্যাঁ আমাদের বেলাও দিছে, যদিও এটা এক্সট্রা রাইটারই ছিল, এই রাইটারই ছিল না। সো ওটা না, একটা প্রশ্ন না পারলেও কিন্তু চান্স মিস যায় না, অথবা দুইটা প্রশ্ন না পারলেও কিন্তু চান্স মিস যায় না, কারণ এই যে ব্যতিক্রমী বা এক্সট্রা রাইটারের যে প্রশ্নগুলো আছে এগুলো আসলে সবাই পড়ে না, এটা হলো একদম টপাররা পড়ে, আমাদের পাইতে হবে চান্স। সো আমরা ফার্স্টে হাসান স্যারের বই ভালোভাবে পড়বো, দেন যদি তোমার ইচ্ছা হয় তাহলে কিন্তু তুমি এক্সট্রা রাইটারে সুইচ করতে পারো। সো আমাদের বেলা বা এই বিগত 20 বছরে কখনোই উদাহরণ থেকে প্রশ্ন আসেনি। উদাহরণ পড়তে হবে শুধুমাত্র একটা জায়গারই, সেটা হলো অর্থনৈতিক গুরুত্ব বা যে গুরুত্বগুলো যেগুলো আছে, এই গুরুত্বের যতগুলো উদাহরণ আছে এগুলো মুখস্থ করতে হবে। এই গুরুত্বের উদাহরণ থেকে প্রশ্ন আসছে, নট অন্য যে কোনগুলো হলো মাইক্রোরাইজাল ছত্রাক, কোনটা কিসের মাধ্যমে জনন করে, বা কোনটা হলো রাইজোমর্ফ ধরনের ছত্রাক, এসব থেকে কখনো প্রশ্ন করেনি। সো আমরা শুধুমাত্র অর্থনৈতিক গুরুত্বর যতগুলো উদাহরণ আছে সবগুলো ঝাড়া মুখস্থ করবো। তো চলো এই চ্যাপ্টারটা শুরু করি। প্রথমেই এই ছত্রাক থেকে আমাদেরও জানতে হবে যে সাধারণ শ্রেণীবিন্যাস পদ্ধতিতে ছত্রাক হলো থ্যালোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত, আর পঞ্চরাজ্য বা 5 কিংডম শ্রেণীবিন্যাস পদ্ধতিতে এই ছত্রাক হলো ফানজাই রাজ্যের অন্তর্গত। এখন এরপরে ছত্রাকের সংজ্ঞা দেওয়া আছে, এই ছত্রাকের সংজ্ঞাটার মধ্যে ছত্রাকের মেইন বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যেটা জানতে হবে। প্রথমে হলো ছত্রাক হলো ক্লোরোফিলবিহীন, অর্থাৎ এদের দেহে ক্লোরোফিল থাকে না, অর্থাৎ এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। ছত্রাক হলো বহুকোষী, এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করে মানুষজন, যে ছত্রাক হলো এককোষী দেখাই দিয়ে আসে, বাট একটা জিনিস জানা রাখো, আমাদের বইয়ের মধ্যে ব্যাকটেরিয়া বাদ দিয়ে আর কোনো কিছুই এককোষী নাই। সো শুধুমাত্র ছত্রাক, শৈবাল ছত্রাক বা নগ্নবীজি আবৃতবীজি যা আছে সবাই হলো বহুকোষী। সো ছত্রাকও হলো বহুকোষী। তারপর হলো এরা হলো অভাস্কুলার, একদম বেসিক নলেজ, ছত্রাকের কোনো ভাস্কুলার সিস্টেম অর্থাৎ জাইলেম ফ্লোয়েম এসব থাকে না। এরা হলো হাইফি সমৃদ্ধ মাইসিলিয়াম দ্বারা গঠিত। এখন হাইফি কি মাইসিলিয়াম কি এটা একটু সামনে পাবো। তাও বলে রাখি, মাইসিলিয়াম হলো মেইনলি ছত্রাকের মেইন বডি বা দেহ, যেমন আমাদের মেইন বডি। আর হাইফি হলো কি, মাইসিলিয়াম থেকে যেসব সূত্রাকার শাখা বের হয় সেটাই হলো তোমার হাইফি। আর এরা হলো হেটারোট্রফিক মানে কি, এরা হলো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এরা অন্যের উপর নির্ভরশীল, অন্য থেকে হলো খাবার চুরি করে বা শোষণ করে নেয়, ঠিক আছে। আর এরা হলো কি প্রক্রিয়ায় খাদ্য শোষণ করে,
এরা কি প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে? শোষণ প্রক্রিয়া বা অ্যাবজর্পশন প্রক্রিয়া। ইংলিশটা আমরা একটু সামনে পাবো, সো আমি এখানে বলে দিলাম যে এরা হলো শোষণ প্রক্রিয়া, অর্থাৎ অন্যদের থেকে খাবার চুরি করে নেয়, অর্থাৎ শোষণ প্রক্রিয়া বা অ্যাবজর্পশন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। শোষণের ইংলিশ কিন্তু অ্যাবজর্পশন। আর ছত্রাক নিয়ে যে স্টাডি হয় সেটাকে বলে মাইকোলজি বা ছত্রাক তত্ত্ব। একইভাবে ভাইরোলজি, ভাইরাসকে নিয়ে যেসব স্টাডি হয় সেটাকে ভাইরোলজি বলে, ব্যাকটেরিয়া নিয়ে যেটা হয় সেটাকে ব্যাকটেরিয়োলজি বলে। এই যে তত্ত্বগুলো, অর্থাৎ কোনটাকে নিয়ে কোন স্টাডিকে কি বলে, এসব আসলে জানা লাগে, ঠিক আছে। এরপর আসে হলো ছত্রাকের বাসস্থান। আল্লাহর ওয়াস্তে ছত্রাকের বাসস্থানের মধ্যে বলতে গেলে ছত্রাক মানে সব জায়গায় হয়। তুমি এটা পুরোটা পড়ে দেখবা যে সব জায়গায় লেখা আছে, জাস্ট একবার রিডিং দিবা। বাট এখান থেকে তোমাকে স্পেশালি জাস্ট একটা ইনফো খেয়াল রাখতে হবে আলাদাভাবে, সেটা হলো যে স্থলজ যে ছত্রাকগুলো আছে এরা শুধুমাত্র একটা জায়গায় জন্মায়, সেটা হলো বিশেষত কোথায় জন্মায়? হিউমাস সমৃদ্ধ মাটিতে জন্মায়। ওকে, এখান থেকে জাস্ট এই একটা লাইন মুখস্থ রাখতে হবে, আর বাকি যেগুলো আছে এগুলো একবার আমরা রিডিং দিব। এখন খুবই ইম্পর্টেন্ট কিছু ইনফো আছে যেগুলো বলতে গেলে কোচিংয়ের পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট, কোচিংয়ের পরীক্ষা দিবেই, অর্থাৎ উন্মেষ রেটিনা মেডিকেলতে দিবেই, পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই পার্টটুকু। এই পার্টটুকুর মধ্যে আমাদের কি খেয়াল রাখতে হবে? প্রথম হলো খেয়াল রাখতে হবে যে মধু ছত্রাক বা হানি মাশরুম যেটা আছে, এটা হলো বিশ্বের সবচেয়ে বড় জীব। সো পৃথিবীর সবচেয়ে বড় জীব কি? মধু ছত্রাক বা হানি মাশরুম। এটা হলো প্রথমে খেয়াল রাখবা, সবচেয়ে বড় জীব কি? মধু ছত্রাক বা হানি মাশরুম। সাথে এটার সাইন্টিফিক নেমটাও খেয়াল রাখতে হবে যে আর্মিলারিয়া ওস্টাইয়ে, এটা হলো এটা সাইন্টিফিক নেম। সো আর্মিলারিয়া ওস্টাইয়ে বা মধু ছত্রাক বা হানি মাশরুম হলো পৃথিবীর সবচেয়ে বড় জীব। এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপর কিছু আর্মিলিয়া গণের, অর্থাৎ আর্মিলিয়া হলো একটা গণের নাম। সো আর্মিলিয়া গণের কিছু আবার আলোক বিচ্ছুরণ ঘটায়। এই সাইন্টিফিক নেমটা খেয়াল রাখতে হবে যে আর্মিলেরিয়া মিলিয়া, এই মিলিয়া হলো তোমার আলোক বিচ্ছুরণ ঘটায়। আর একটা ইম্পর্টেন্ট ইনফো যে বিষাক্ত যে ছত্রাক আছে, এই বিষাক্ত ছত্রাকের মধ্যে কি থাকে, কোন রাসায়নিক পদার্থ থাকে? সেটা হলো অ্যামাটক্সিন। টক্সিন মানে বিষাক্ত পদার্থ, আর ছত্রাকে থাকে যেটা, সেটার নাম হলো অ্যামাটক্সিন। ওকে, এখান থেকে জাস্ট এইটুকু জানলেই মোর দেন এনাফ। এরপর আসলে ছত্রাকের বৈশিষ্ট্য সব এই যে 14টা পয়েন্ট আছে, ডান বাম দেখা দেখি নাই, ঝাড়া মুখস্থ। এখানে আসলে আমি তোমাকে ভিজুয়ালাইজ করে বা বুঝাই দিলাম, এটাতে জাস্ট সময় নষ্ট। আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি বৈশিষ্ট্যগুলো 14টা বৈশিষ্ট্য লিখে মুখস্থ করবা বা এনি হাও ঝাড়া মুখস্থ করবা, তাহলে সেটাতে তোমার উপকার হবে। আমি এখন প্রতিটা পড়াই দিলে জাস্ট টাইম ওয়েস্ট, তুমি জাস্ট শুনলা বাট এটা তোমার মুখস্থ হবে না। সো এখান যতগুলো বৈশিষ্ট্য আছে আমি বলে দিলাম, বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরে জাস্ট এই বৈশিষ্ট্য থেকে 8বার প্রশ্ন আসছে। সো বৈশিষ্ট্যগুলো ঝাড়া মুখস্থ করবা। এরপর হলো নিচে ঢাকায় একবার বলার চেষ্টা করবা, ওকে, অথবা এমসিকিউতে পরীক্ষা দেবা যে তুমি পারতেছো কিনা, ঠিক আছে। এরপর আসছে হলো 5টা যে ফানজাই যে আছে, এই ফানজাইকে 5টা ফাইলামে বিভক্ত করেছেন। ফাইলামে বিভক্ত করা হয়েছে, কে করছে? মার্গুলিস। এটা জানার দরকার নাই, খালি জানতে হবে যে 5টা ফাইলামে বিভক্ত করা হয়েছে তোমার ফানজাইকে। এখন এখানে কথা আছে যে এটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, অর্থাৎ 5টা যে ফাইলাম, 5টার নাম যে জাইগোমাইকোটা, তারপর হলো অ্যাসকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, ডেলিওমাইকোটা, তারপর হলো ফাইকোফাইটা, অর্থাৎ মাইকোফাইটা, এই যে 5টা নাম না, এগুলো আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আসলে এমসিকিউর অপশন বানানো তুলনামূলক কঠিন। অর্থাৎ স্যার যদি এই দুইটা একসাথে দেখে, স্যার অবশ্যই বৈশিষ্ট্য চুজ করবে, নট এই 5টা ফাইলামের নাম। সো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম। তাহলে আপনি বলতে পারেন ভাই আপনি দেখাইছেন কেন? এটা হলো কোচিংয়ের জাতীয় প্রশ্ন। কোচিংয়ে হলো তোমাদেরকে আটকাইতে চাবে অবশ্যই, অ্যান্ড জানে ভালো মতন এখান থেকে প্রশ্ন দিলে তুমি পারবা না। অ্যান্ড এখান থেকে কীভাবে প্রশ্ন দিবে এটা আমি বলে দিচ্ছি। 5টা নামই খেয়াল রাখবে প্রথমে, অ্যান্ড প্রশ্ন দিবে নিচের কোনটি ফাইলামের অন্তর্ভুক্ত নয়। এই 4টা দিবে, এই 3টা দিবে, এখান থেকে 3টা দিবে, আর যে কোনো অন্য একটা ফাইলামের নাম দিয়ে দিবে। সো এই 5টা ফাইলামের নাম আমরা মুখস্থ রাখবো কোচিংয়ের পরীক্ষার জন্য, ওকে। এবার হলো ছত্রাকের দৈহিক গঠন। ছত্রাকের দৈহিক গঠন থেকে আমাদের কী পড়তে হবে? প্রতিটা পার্টে, অর্থাৎ শৈবাল বলো বা ছত্রাক বলো বা লাইকেন বলো, আমি সবসময় একটা জিনিস বলছি যে ভিতর থেকে আমরা যে ছোট সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো আমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। সেম গোস ফর ছত্রাক, এখানেও কিছু ছোট সংজ্ঞা আছে, অ্যান্ড একসাথে দেওয়া আছে, যেহেতু এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিগত বছরে এই ছোট সংজ্ঞাগুলো থেকে প্রশ্ন দিছে। সো এখানেও আমাদেরকে ছোট সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে, অ্যান্ড আমি এখানে কিছু কিওয়ার্ড বলে দিব যে যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো। সো প্রথমেই আসছে হলো কি, যে ছত্রাকের দেহ হলো সূত্রাকার বা ফিলামেন্টাস শাখান্বিত, আর হলো আণুবীক্ষণিক। এখন এখানে সংজ্ঞা এবার শুরু হলো। ছত্রাকের যে সূত্রাকার শাখা আছে একে বলা হয় তোমার হাইফা, আর এক বচনে বলে হাইফা, বহু বচনে হাইফি বলে। এইভাবে খেয়াল রাখার দরকার নেই, তুমি খেয়াল রাখবা হাইফা। অর্থাৎ ছত্রাকের যে সূত্রাকার শাখা থাকে এগুলোকে বলা হয় তোমার হলো হাইফা। এরপর ছত্রাকের যে হাইফা আছে এর প্রস্থপ্রাচীরকে বলা হয় হলো তোমার সেপ্টা,
আর অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফা দ্বারা গঠিত ছত্রাকের যে দেহ, মেইন কথা হলো ছত্রাক দেহ, এই ওয়ার্ডটুকু খেয়াল রাখবা যে ছত্রাক দেহকে বলা হয় হলো তোমার মাইসেলিয়াম। ওকে, এরপর হলো মাইসেলিয়ামে তোমার অবস্থিত যখন হলো অনেকগুলো হাইফি যখন প্রস্থপ্রাচীরবিহীন আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয় তখন তাকে সিনোসাইটিক মাইসেলিয়াম বলে। এখান থেকে এত কিছু খেয়াল রাখতে হবে না যে হাইফি যখন প্রস্থপ্রাচীরবিহীন হয় হ্যানতেন, এইসব এখান থেকে জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা, যখনই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা থাকবে তখনই অ্যান্সার হবে সিনোসাইটিক। ওকে, এখান থেকে জাস্ট একটু খেয়াল রাখবো। তারপর আরও ছোট ছোট সংজ্ঞা বের হয়েছে যে পোষক দেহ থেকে যে খাদ্য শোষণকারী যে হলো হাইফা থাকে এদের বলে হলো হস্টেরিয়াম, অর্থাৎ হাইফার সাহায্যে এরা খাদ্য শোষণ করে। এখান থেকে আমরা কি খেয়াল রাখবো, যখনই তুমি ইন জেনারেল নলেজ তুমি খেয়াল রাখবা যে হাইফা হলো খাদ্য শোষণ করে, অর্থাৎ এরা যে সূত্রাকার শাখা বের হয় যেগুলো হাইফা, এগুলো হলো খাদ্য শোষণ করে। এখন হাইফার কিছু শ্রেণী বিভাগ বা ছোট ছোট সংজ্ঞাগুলো আছে, এখান থেকে আমরা কি কি খেয়াল রাখবো, যখনই দেখবা পোষক দেহ আর ওই রিলেটেড হাইফা তখন সেটা হবে হস্টোরিয়াম, অর্থাৎ পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে বলা হতো তোমার হস্টোরিয়াম। পরিবেশ থেকে আমরা বললাম প্রথমে পোষক দেহ, এরপর যদি বলে পরিবেশ থেকে খাদ্য শোষণকারী যে হাইফা আছে সেটাকে বলা হয় তোমার হলো রাইজয়েড। ওকে, আর এই যে মাইসেলিয়াম যেটা আছে যেটা হলো ছত্রাক দেহ, এটা যদি শক্ত রশির মতন, এখান থেকে খেয়াল রাখবা শক্ত রশির মতো গঠন যেটা সৃষ্টি করে, শক্ত রশি ওয়ার্ড থাকলে সেটার অ্যান্সার হলো রাইজোমর্ফ। ওকে, আর উদ্ভিদের সরু মূল বা মূলরোমের চারদিকে ছত্রাক হলো জালের আকারে বিস্তারিত থাকে, অ্যান্ড এটা হলো অনেকটা মিথজীবিতা। এই ধরনের ছত্রাককে বলে হলো তোমার মাইকোরাইজাল ছত্রাক। এখন দেখো আমি কিন্তু উদাহরণগুলো দেখাইনি, মাইকোরাইজাল ছত্রাক কি, কোনটা রাইজোমার্ফাল জাতীয় ছত্রাক অথবা কোনটা মাইকোরাইজা দেখা যায়, এইসব আসলে আমি দেখাইনি। কেন দেখাইনি, কারণ বিগত বছর এগুলো প্রশ্ন আসেনি। অ্যান্ড সেকেন্ড অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, একজন অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ স্টুডেন্টের পক্ষে এসব আসলে খেয়াল রাখা অনেক টাফ। যদি খেয়ালও রাখে 2 দিন পর আবার ভুলে যাবে। অ্যান্ড পরীক্ষার আগের রাতে কিন্তু তুমি ছত্রাকের উদাহরণ মুখস্থ করে যাবা না, কারণ এখানে থেকে বিগত বছরের প্রশ্ন আসেনি। সো আমি এগুলো দেখাই দিইনি। তোমার যদি ইচ্ছা হয় মুখস্থ রাখতে পারো, মুখস্থ করতে পারলে অনেক ভালো। আর যদি না রাখতে পারো, যদি অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট যে না ভাই আমি পারতেছি না, তাহলে এইসব উদাহরণ মনে রাখার দরকার নেই। আমরা শুধুমাত্র অর্থনৈতিক গুরুত্বের উদাহরণগুলো মুখস্থ রাখবো। এরপর আসছে হলো যে এই যে মাইকোরাইজাল ছত্রাক, অর্থাৎ যেগুলো হলো উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যকার যে মিথজীবিতা যে ছত্রাকগুলো করে তাদের বলা হলো তোমার মাইকোরাইজা। আর এই যে মাইকোরাইজাল ছত্রাক এরা কিসে সাহায্য করে, এরা হলো উদ্ভিদের জন্য খনিজ লবণ বিশেষ করে ফসফরাস, এটা খেয়াল রাখবে, এটা কোচিংয়ের পরীক্ষা দিয়ে দেয় যে খনিজ লবণ বিশেষ করে ফসফরাস সরবরাহ করে। আচ্ছা, এখানে একটা সংজ্ঞা বলা হয়নি, যে সংজ্ঞাটা হলো খেয়াল রাখবে যে হলো এই কিওয়ার্ডটা বলা হয়নি, যখনই হলো দেখবা যে মূল বা মূলরোমের চারদিকে এই ওয়ার্ডটা থাকলে অ্যান্সার হবে মাইকোরাইজাল ছত্রাক। সো এখান থেকে কিওয়ার্ড দিয়ে তোমরা পুরো লাইনটা মনে রাখার চেষ্টা করবে, বিশেষ করে কিওয়ার্ডগুলো খেয়াল রাখবে যে কোনটা হলে কি, যেমন ছত্রাক দেহ হলো মাইসেলিয়াম, বহু নিউক্লিয়াস থাকলে হলো সিনোসাইটিক, যখন পোষক দেহ ওয়ার্ডটা থাকবে তখন সেটা হলো তোমার হস্টোরিয়াম, যখন পরিবেশ থেকে থাকবে তখন সেটা হলো রাইজয়েড। সো এইসব কিওয়ার্ড দিয়ে খেয়াল রাখার ট্রাই করবা। ওকে, এরপরে আসি, এরপর আসলে হলো ছত্রাকের কোষীয় গঠন। এখন দেখবা যে ছত্রাকের কোষীয় গঠনের মধ্যে আমি বেশি লাইন দাগাইনি, হ্যাঁ, প্রোটোপ্লাজম বা কোর ঝিল্লি বা সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস এগুলোর মধ্যে বেশি লাইন দাগাইনি। তা বলে কি তুমি পড়বে না? একেবারেই না। তোমাকে এই ছত্রাকের কোষীয় গঠনগুলো না পুরোটা ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ এগুলো কিন্তু ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আমাদের বেলা বিগত বছরে আমাদের বেলা তো ব্যাকটেরিয়ার কোষীয় গঠন থেকে প্রশ্ন দিছে, অ্যান্ড বিগত বছরেও কিন্তু অনেকবার এইসব কোষীয় গঠন বা এই যে বৈশিষ্ট্যগুলো আছে এইসব বৈশিষ্ট্য থেকে প্রশ্ন দিছে। বাট তাও দেখবা যে আমি কিছু কিছু লাইন একটু আলাদাভাবে দেখাইছি, কারণ এগুলো হলো সিঙ্গেল বেসড এমসিকিউ দিয়ে দেয়, অথবা এখানে কিছু ছোটো ছোটো সংজ্ঞাগুলো আছে। সো আমরা ছত্রাকের কোষীয় গঠন পুরাটাই হলো ভালো মতন পড়বো, কারণ বিগত বছরে এই কোষীয় গঠন থেকে অনেকবার প্রশ্ন দিছে। সো এখান থেকে আমরা কী কী খেয়াল রাখবো, প্রথমে হলো ছত্রাকের কোষ প্রাচীর, যদি বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে থাকো ওখানে দেওয়া আছে যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। আর কাইটিন হলো কি, কাইটিন হলো এক প্রকার জটিল পলিস্যাকারাইড। আর এই যে ছত্রাকের যে কোষ প্রাচীর আছে এটা প্রধান কাজ কি, প্রোটোপ্লাজম সংরক্ষণ করায়, এটা হলো প্রধান কাজ। আর প্রোটোপ্লাজমের চারপাশেই কিন্তু থাকে হলো কোষ প্রাচীর, তার মানে কোষ প্রাচীরেরই প্রধান কাজ হবে প্রোটোপ্লাজম সংরক্ষণ করা। এরপরে আসে হলো প্রোটোপ্লাস্ট। এখন একটা জিনিস দেখো, প্রোটোপ্লাস্টের অন্তর্ভুক্ত কি কি, এটা ছত্রাকের ক্ষেত্রে ব্যতিক্রম। আমরা কি জানি, যখন হলো আমরা কোষ এবং কোষের গঠন পড়ছিলাম তখন কি পড়ছিলাম যে কোষ ঝিল্লি দিয়ে বেষ্টিত সমুদ্রের পদার্থকে একত্রে হলো তোমার প্রোটোপ্লাজম বলে। সো এই জিনিসটা কিন্তু অনেক সময় ভুল করি আমরা, বাট এই জিনিসটা ভুল করা যাবে না। সেটা হলো কি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস, এই তিনটা নিয়ে ছত্রাকের প্রোটোপ্লাস্ট গঠিত হয়। এখান থেকে এইটুকু পড়বো। তারপর আসলে হলো কোষ ঝিল্লি, খুবই ইম্পর্টেন্ট যে ছত্রাকের কোষ ঝিল্লির প্রধান উপাদান কি, আমরা অনেক সময় ভুল করে। এখানে দেখো দেওয়া আছে কোষ ঝিল্লির প্রধান উপাদান হলো অ্যারগোস্টেরল। এখানে আসলে বোঝানো কিছু নাই, বাট আমি জানি না এরা তোমরা আবার বুঝতে পছন্দ করো, তো এটা হলো আমি দেখা দিচ্ছি। কোষ ঝিল্লির প্রধান উপাদান কিন্তু অ্যারগোস্টেরল।
আর কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কাইটিন। সো এই জিনিসটা হলো ভুল করা যাবে না, আমাদেরকে যে এমসিকিউ যে প্রশ্নটা আছে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, যে কোষ ঝিল্লি চাইছে না কোষ প্রাচীর চাইছে। অনেক সময় কোষ ঝিল্লি চায় আর আমরা সুন্দর মতন পিনিকে পিনিকে কাইটিন দেখায় দিয়ে আসি, সো এটা করা যাবে না। সো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল। এই জিনিসটা হলো তুমি বৈশিষ্ট্যতেও লিখে রাখতে পারো অথবা বৈশিষ্ট্যতেই আছে। সো আলাদাভাবে খেয়াল রাখবা যে কোষ ঝিল্লির প্রধান উপাদান হলো অ্যারগোস্টেরল, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর একটা ছোট সংজ্ঞা আছে, সেটা হলো লোমোজোম। লোমোজোমটা কি? যখন কোষ ঝিল্লিটা ক্ষুদ্র ক্ষুদ্র কোষ ঝিল্লিতে ক্ষুদ্র ক্ষুদ্র পকেটের অবস্থান দেখা যাবে, অর্থাৎ পকেটের মতন আকার গঠন করবে, তখনই সেটা হলো তোমার লোমোজোম। অর্থাৎ তুমি এখান থেকে জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা, লোমোজোমটা কি? এক হলো কোষ ঝিল্লি ওয়ার্ডটা খেয়াল রাখবা, আর কোষ ঝিল্লির সাথে হলো পকেট। অর্থাৎ কোষ ঝিল্লিতে ক্ষুদ্র ক্ষুদ্র যখন পকেটের আকারে ভাঁজ থাকে, তখন এই যে ভাঁজগুলোকে বলা হয় তোমার লোমোজোম। এরপর আসলে হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের পুরোটাও আমরা ভালোভাবে পড়বো, বাট এখানে একটা জিনিস যেটা হলো বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া আছে, অ্যান্ড এটা হলো বলতে গেলে খুবই ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরে এইটা থেকে মানে এই বৈশিষ্ট্য থেকে কিন্তু প্রশ্ন আসছে, যেটা হলো বৈশিষ্ট্যের মধ্যে আছে। সো এইটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, যে সাইটোপ্লাজমে যে সঞ্চিত খাদ্য আছে ছত্রাকের, চারটা নামই খেয়াল রাখতে হবে। এটা হলো গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু এবং চর্বি। এখানের মধ্যে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা আসলে আমি কোচিংয়ের পরীক্ষায় ভুল করে শিখছি, সেটা হলো তৈলবিন্দু। তৈলবিন্দুটা ব্যতিক্রম কেন? শুধুমাত্র অ্যাগারিকাসে হলো তৈলবিন্দু থাকে, অ্যাগারিকাসে তৈলবিন্দু থাকে না, মানে অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য হলো শুধুমাত্র তৈলবিন্দু। ছত্রাকে গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু এবং চর্বি চারটাই থাকে। অনেক সময় তোমার যখন আমি অ্যাগারিকাস পার্টটুকু পড়াবো, ওখানেও তুমি পাবা যে অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কি, সেটা হলো তৈলবিন্দু, নট গ্লাইকোজেন, নট ভলিউটিন, না চর্বি। সো এটা খুব ভালোভাবে খেয়াল রাখবা যে অ্যাগারিকাসে শুধুমাত্র তৈলবিন্দু থাকে হলো সঞ্চিত খাদ্য হিসেবে। ওকে, এরপর আসলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পার্টটুকু আমরা গোটা প্যারাটা একটু ভালোভাবে পড়ে ফেলবো, আচ্ছা, কারণ এটা গুরুত্বপূর্ণ। এরপর আসা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অ্যান্ড তুমি যেই কোচিংয়ের পরীক্ষা দাও না কেন এই প্রশ্নটা পাবাই, প্লাস মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা হলো মানুষের রোগ রিলেটেড। মানুষের রোগ রিলেটেড যে কোনো সাইন্টিফিক নেম, যে কোনো কিছু হলো ইম্পর্টেন্ট। সো এখানে হলো কী দেওয়া আছে? প্রথমে আসলে হলো ডাইমরফিজম। ডাইমরফিজমের সংজ্ঞাটা জানতে হবে, যে যখন হলো একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে ছত্রাক যায়, তখন তারা তাদের আকৃতি পরিবর্তন করে। এই আকৃতি পরিবর্তনের বিষয়টাকে বলা হয় তোমার ডাইমরফিজম। এটা আমরা খেয়াল রাখবো কীভাবে? শুধুমাত্র আকৃতি পরিবর্তন, এই কি ওয়ার্ডটা খেয়াল রাখবা, আকৃতি পরিবর্তন ওয়ার্ডটা থাকলেই অ্যান্সার হবে কি? ডাইমরফিজম। আর উদাহরণটা কি? সেটা হলো হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এই পুরো সাইন্টিফিক নেমটা খেয়াল রাখতে হবে। আর এটা কেন খেয়াল রাখতে হবে? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম মাটিতে হলো তাকে হলো সূত্রাকার, কিন্তু মানুষের যে ফুসফুস আছে এখানে হলো কোষপিণ্ড আকারে অবস্থান করে। আর এর কারণে কি রোগ হয়? হিস্টোপ্লাজমোসিস রোগ হয়। এখন এখান থেকে আমরা এই লাইনটা থেকে কী খেয়াল রাখবো? প্রথম কথা আমাদের খেয়াল রাখতে হবে ডাইমরফিজমের সংজ্ঞা। এটা খেয়াল রাখবা কীভাবে? আকৃতি পরিবর্তন ওয়ার্ডটা থাকলে অ্যান্সার হলো ডাইমরফিজম। এটা উদাহরণ কি? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এটা হলো কোথায় কোথায় অবস্থান করে? এক হলো মাটি, আর খুবই গুরুত্বপূর্ণভাবে এটা হলো ফুসফুস। এখন তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা কোচিংয়ের পরীক্ষায় বলো, মোস্ট ইম্পর্টেন্টলি এটা খেয়াল রাখতে হবে যে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম কোথায় সংক্রমণ ঘটায়? অ্যান্সার হলো ফুসফুস। আর মাটিতে কীভাবে থাকে? সূত্রাকার অবস্থায় থাকে। আর ফুসফুসে কীভাবে থাকে? কোষপিণ্ড হিসেবে অবস্থান করে। ওকে, এখান থেকে এইটুকু জানলেই হবে। আর আমরা কিন্তু ছত্রাকের খাদ্য গ্রহণ, এখন দেখবা ছত্রাকের খাদ্য গ্রহণের মধ্যে আমি কিন্তু বেশি কিছু দাগাইনি, এর মধ্যে যা যা পড়ার দরকার সব কিন্তু আগেই পড়ে আসছি। সো এই অংশটুকু একবার রিডিং দিবা, জাস্ট একটা জিনিস দেখে রাখো, এই ইংলিশ টার্মটা জানতে হয়, অ্যাবজর্পশন। আমরা ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছি যে ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ ক্লোরোফিল নাই। এরা হলো শোষণ প্রক্রিয়ায় খাদ্য শোষণ করে, শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আর শোষণের ইংলিশ টার্মটা কি? শোষণের ইংলিশ টার্মটা হলো অ্যাবজর্পশন। তো ইংলিশ টার্মটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর হলো ছত্রাকের বৃদ্ধি। ছত্রাকের বৃদ্ধির মধ্যে তোমাকে জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা সংজ্ঞায় খেয়াল রাখতে হবে যে হাইফির মাথাকে ডোম বলে। তুমি এইটুকু খেয়াল রাখবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, যেটা আমি মুখে বলে দিচ্ছি, সেটা হলো হাইফির মাথাকে ডোম বলে। অ্যান্ড হাইফির মাথা থেকেই ছত্রাকের বৃদ্ধি ঘটে। কেন ঘটে? কারণ হাইফির মাথাতেই বিপাকীয় কার্যগুলি বেশি ঘটে। তো এখান থেকে আমরা কি খেয়াল রাখবো? প্রথম হলো যে হাইফির যে মাথা আছে, হাইফির মাথাকে বলা হলো ডোম। আর এই ডোম বা হাইফির মাথা অঞ্চলেই তোমার ছত্রাকের বৃদ্ধি ঘটে। কেন ঘটে? কারণ হাইফির মাথাতেই সব থেকে বেশি বিপাকীয় কার্যগুলি ঘটে। ওকে, এখান থেকে জাস্ট এইটুকু পড়বা। এবার আসলে ছত্রাকের জনন। ছত্রাকের জননের মধ্যে আসলে তেমন কিছু পড়ানোর নেই, অর্থাৎ অঙ্গজ জনন, দৈহিক খণ্ডন, দ্বিবিভাজন, কুড়ি সৃষ্টি, এসবের আসলে সংজ্ঞা জানতে হয়। কিন্তু উদাহরণগুলো আল্লাহর হস্তে যে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আসো, যদি মুখস্থ করতে পারো, আমি বারবার বলতেছি, যদি মুখস্থ করতে পারো তাহলে ভালো, যদি নাও পারো তাহলেও সমস্যা নাই। কারণ এটা আসলে খেয়াল থাকে না, মানে আমি নিজেও মুখস্থ করছি, বাট তাও আমার 2-3 দিন পর আমি সব ভুলে যেতাম। পরীক্ষার আগে রাতে কিন্তু এই সব রিভাইজ দিয়ে যাওয়া পসিবল না। সো আলটিমেটলি কিন্তু লাভে লাভ কিছু হয় না। আর পরীক্ষাতেও বিগত 20 বছরে কিন্তু এইসব উদাহরণ দেয় নাই, যে কোনটা দৈহিক খণ্ডন হয় রাইজোপাস পেনিসিলিয়াম, দ্বিবিভাজন হয় হলো ইস্ট বা স্যাকারোমাইসিস থেকে, এসব আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেয় নাই। বাট তুমি এখানে আমি কয়েকটা 2টা লাইন মুখস্থ রাখতে বলবো, এই 2টা লাইন মুখস্থ রাখলেই হবে।
প্রথম হলো হলোকার্পিক ছত্রাক আর ইউকার্পিক ছত্রাকের সংজ্ঞাটা। হলোকার্পিক ছত্রাকটা কি আমি একটু দাগাই দিই। এই হলোকার্পিক ছত্রাকটা কি আর হলো ইউকার্পিক ছত্রাকটা কি। হলোকার্পিক ছত্রাকটা হলো যখন দেহকোষ এবং জননকোষ পার্থক্য করা যায় না, অর্থাৎ দেহকোষ এবং জননকোষ দুইটা একসাথে জননে সাহায্য করে, তখন তাকে বলে হলোকার্পিক ছত্রাক। হোলের ইংলিশ কি পুরোটা, সো তার মানে ছত্রাকের পুরো দেহটাই যখন হলো জননে অংশগ্রহণ করবে তখন তাকে বলবে হলোকার্পিক ছত্রাক। উদাহরণটা খেয়াল রাখা দরকার নেই। এরপর আসছে হলো ইউকার্পিক ছত্রাক। যখন ছত্রাকের দেহকোষ এবং জননকোষ পৃথকভাবে থাকে, অর্থাৎ জননকোষই শুধুমাত্র জননে অংশগ্রহণ করে, তখন তাকে বলা হলো তোমার ইউকার্পিক ছত্রাক। ওকে, আর এখান থেকে জাস্ট তুমি একটা উদাহরণ বুঝতে রাখবা, সেটা হলো ইস্ট বা স্যাকারোমাইসিস ছত্রাক। এই ইস্ট বা স্যাকারোমাইসিসে হলো তোমার হলো দ্বিবিভাজন বা বাইনারি ফিশন দেখা যায়। এখন তুমি বলতে পারো ভাই এটা কেন বললেন? দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষা সবসময় পরিচিত জিনিস থেকে তোমার যেগুলো হলো আমাদের আশেপাশে, যেমন কবুতরের বৈজ্ঞানিক নাম কি, কলম্বা লিভি, আরও তো অনেক হলো বৈজ্ঞানিক নাম ছিল, যেমন চিতাবাঘের বৈজ্ঞানিক নাম কি, এটা তো দিতে পারতো, বাট সারা দেয় নাই। সারা দিয়েছে কবুতরের বৈজ্ঞানিক নাম কি, গিনিপিগের বৈজ্ঞানিক নাম কি। আবার অনেক উদ্ভিদ আছে, যেমন ধরো মানে মেলা উদ্ভিদ তো আছে, বাট সারা প্রশ্ন দিছিল কি যে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কোনটা চাইছিল, মোস্ট প্রবাবলি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কোনটা চাইছিল, হ্যাঁ ভুট্টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কি, জিয়ামেস। সো এই যে আমাদের পরিচিত উদ্ভিদ এত, ওখানে তুমি দেখবা নগ্নবীজিতে অনেক সাইন্টিফিক নেম দেওয়া আছে অনেক উদ্ভিদ, যেমন চীনার বৈজ্ঞানিক নাম কি, কাউনের বৈজ্ঞানিক নাম কি, এগুলো দেওয়া আছে, কিন্তু সারা প্রশ্ন দিচ্ছে ভুট্টার বৈজ্ঞানিক নাম কি। সো চীনা পরিচিত জিনিস যেগুলো আমাদের আশেপাশে থাকে এগুলো থেকে প্রশ্ন দেয় বেশি। তো এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই, বাট এটা আসলে বেসিক নলেজ অ্যান্ড কোচিংয়ের পরীক্ষাতেও দিয়ে দেয়, আর এটা যেহেতু চেনা পরিচিত এখান থেকে এটা আমাদের জানতে হবে। কি জানতে হবে? প্রথম হলো ইস্টের অপর নাম কি, স্যাকারোমাইসিস, আর এদের কি দেখা যায়, এদের হলো দ্বিবিভাজন বা বাইনারি ফিশন দেখা যায়। আর আদার্স যেগুলো আছে, যেগুলো হলো উদাহরণ, এগুলো খেয়াল রাখার দরকার নাই। এরপর হলো অযৌন জনন। এখন আমরা শৈবালে পড়ছিলাম যে অযৌন জননের প্রধান একক কি, স্পোর। এখান থেকে আর কি জানতে হবে যে ছত্রাকের অযৌন স্পোর হলো আসলে টোটাল দুইটা, এই দুইটার নামই জানতে পারেন, খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। একটা হলো স্পোরাঞ্জিওস্পোর আর একটা হলো কনিডিয়া। এই দুইটা হলো তোমার ছত্রাকের অযৌন স্পোর। এখন কর্নেডিওফোর নামক হাইফার মাথায় এসব স্পোর উৎপন্ন হয়, আর এই স্পোরকে হলো বলা হয় তোমার কনিডিয়া। এখান থেকে আমরা কি খেয়াল রাখবো? তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কনিডিয়া যে স্পোরটা হয় এটা উৎপন্ন হয় কোথা থেকে? এটা উৎপন্ন হয় হলো তোমার কনিডিওফোর নামক বিশেষ হাইফার মাথা, অর্থাৎ কনিডিওফোর থেকে কনিডিয়া সৃষ্টি হয়। আর আরেকটা ছোট সংজ্ঞা আছে যেটা আমরা আসলে বলতে গেলে নতুন, সেটা হলো কি যে স্পোর যখন পুরো আবরণে আবৃত থাকে তখন তাকে বলে ক্ল্যামাইডোস্পোর। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ছোট সংজ্ঞাটা। অর্থাৎ ক্ল্যামাইডোস্পোর কি, অর্থাৎ যখনই হলো তোমার পুরো আবরণ দিয়ে আবৃত থাকবে, অর্থাৎ কিওয়ার্ড কি, পুরো আবরণ দিয়ে আবৃত, পুরো আবরণ দিয়ে আবৃত থাকলেই সেটা হলো তোমার ক্ল্যামাইডোস্পোর। উদাহরণগুলো খেয়াল রাখার দরকার নেই, ঠিক আছে? খেয়াল রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো সমস্যা নেই, আমি নিজেও খেয়াল রাখতে পারতাম না। এরপর হলো অয়েডিয়া। অয়েডিয়ার সংজ্ঞাটা জানতে হবে। যখন হলো ছত্রাকের যে হাইফা আমরা যে পড়লাম, যে হলো সূত্রাকার শাখা যেগুলো বের হয় ছত্রাকের দেহ থেকে, সেগুলোকে হাইফা বলে। অ্যান্ড হাইফার যে প্রতিটা খণ্ড আছে, এই প্রতিটা খণ্ডকে বলা হয় তোমার হলো অয়েডিয়া। এখান থেকে জাস্ট এইটুকু জানতে হবে, ওকে? আর উদাহরণগুলো খেয়াল রাখতে হবে না। এরপর আসলে যৌন জনন। যৌন জনন থেকে আমি একটা জিনিস বলি, এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি জানো? সব থেকে ইম্পর্টেন্ট হলো যে ছত্রাকের যে পুং জননাঙ্গকে কি বলে, স্ত্রী জননাঙ্গকে কি বলে। এগুলা কেন ইম্পর্টেন্ট দেখবা মেডিকেল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবা বিগত বছরে অনেকবার এই টাইপের প্রশ্ন আসছে। যেমন একটা প্রশ্নে বলছি যে লাইকেনের স্ত্রী জননাঙ্গর নাম কি, অথবা ফার্নের পুং জননাঙ্গের নাম কি। অর্থাৎ এই যে পুং জননাঙ্গের নাম কি, স্ত্রী জননাঙ্গের নাম কি, হাসান স্যারের বই যেগুলো আছে এগুলো হলো ইম্পর্টেন্ট, কারণ বিগত বছর এগুলো থেকে প্রশ্ন দিচ্ছে অ্যান্ড সামনেও দেওয়ার সম্ভাবনা আছে। ছত্রাকের পুং জননাঙ্গ কি, স্ত্রী জননাঙ্গের নাম কি, এইসব আসলে মেডিকেল ভর্তি করে আসে নাই, কিন্তু যেহেতু অন্যান্য জায়গার পুং জননাঙ্গ যেমন লাইকেনেরই আসছে, সো এগুলো হলো আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনো জায়গায় যখন পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গের নাম পাবা ওগুলো ঝাড়া মুখস্থ, ওকে? সো এখন হলো শুরু করি যৌন জনন। সো ছত্রাকের যে জননাঙ্গ আছে একে বলা হলো গ্যামিটনজিয়াম, অর্থাৎ গ্যামিট সৃষ্টি করে। গ্যামেট সৃষ্টির মাধ্যমে যে, এটা আমরা আগেই পড়ছি যে গ্যামেট সৃষ্টির মাধ্যমে যে জননটা হয় সেটা হলো তোমার যৌন জনন। আর গ্যামিট সৃষ্টি হয় কোথা থেকে? গ্যামিটোএনজিয়াম থেকে। আর এখানের মধ্যে এই যে দেখো সব থেকে ইম্পর্টেন্ট হলো এই পুরা প্যারাটার মধ্যে সেটা হলো এটা হলো পুং জননাঙ্গকে বলা হলো তোমার পুং গ্যামিটোএনজিয়াম, বা পুং জননাঙ্গকে বলা হয় তোমার অ্যান্থ্রাডিয়াম। আর যে স্ত্রী গ্যামিটোএনজিয়াম বা স্ত্রী জননাঙ্গকে কি বলে? উগোনিয়াম। খুব ভালোভাবে খেয়াল রাখবা। আর এটা হলো আমরা আগেই পড়ছি যে একই রকম দুইটা গ্যামেটের মিলনকে হলো তোমার আইসোগ্যামি, আর দুই ধরনের জনকোষের মিলনকে বলা হলো তোমার হেটেরোগ্যামি বা উগ্যামি। এটা আগের পড়া, শৈবালের পড়া। এবার আসলে নতুন জিনিস, যখন হলো দুইটা গ্যামেটের মিলনে যখন প্রোটোপ্লাজমের মিলন ঘটবে, তখন তাকে বলে প্লাজমোগ্যামি। পথে প্রোটোপ্লাজম,
পথে প্লাজমোগামী, অর্থাৎ যখনই প্রোটোপ্লাজমের মিলন ঘটবে তখন এটার নাম হয়ে যাবে প্লাজমোগামী। এটা হলো ছোট সংজ্ঞা, এটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হলো যখনই হলো তোমার দুইটা নিউক্লিয়াসের মিলন ঘটবে তখন সেটাকে বলে ক্যারিওগামী। আমরা আগে পড়ছি না যে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। সো যখন দুইটা নিউক্লিয়াসের মিলন ঘটবে তখন সেটাকে বলে ক্যারিওগ্যামি। আর ক্যারিওগ্যামির মাধ্যমে কিন্তু জাইগোটের সৃষ্টি হয়। এটা হলো জানলেই মোর দ্যান এনাফ। এরপর এখান থেকে দুইটা জানতে হবে যে স্যাক ফ্যাঞ্জাইকে কি বলে, স্যাক ফ্যাঞ্জাইয়ের অপর নামটা জানতে হবে যে অ্যাসকোমাইকোটা বা স্যাক ফ্যাঞ্জাই, আর হলো ব্যাসিডিওমাইকোটা বা ক্লাব ফ্যাঞ্জাই। সো ক্লাব ফ্যাঞ্জাইয়ের অপর নাম হলো ব্যাসিডিওমাইকোটা, স্যাক ফ্যাঞ্জাইয়ের অপর নাম কি অ্যাস্কিওমাইকোটা। আর এই অ্যাসকোমাইকোটা বা স্যাক ফ্যাঞ্জাই থেকে কি উৎপন্ন হয়, অ্যাসকোস্পোর। ব্যাসিডিওমাইকোটা বা ক্লাব ফ্যাঞ্জাই থেকে উৎপন্ন হয় কি, ব্যাসিডিওস্পোর। একটু খেয়াল রাখা, মোর দ্যান এনাফ। তারপর হলো এখানে আরও কিছু ছোট ছোট সংজ্ঞা আছে, এই ছোট ছোট সংজ্ঞাগুলো আমরা একবার নিজ দায়িত্বে পড়ে নিব, বাট তাও আচ্ছা পড়াই দিই। প্রথম হলো ডাইক্যারিওটিক কোষ বা ডাইক্যারিওটিক হাইফা। এগুলো আবার কি, ডাইক্যারিওটিক কোষ বা ডাইক্যারিওটিক হাইফা মানে কি, যখন বংশগতীয়ভাবে দুই প্রকার দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বা হাইফা তাকে সেটাকে বলে ডাইক্যারিওটিক কোষ। অর্থাৎ সোজা বাংলা ভাষায় যখন একটা কোষে দুইটা নিউক্লিয়াস থাকবে তখন সেটাকে বলবে ডাইক্যারিওটিক কোষ। ডাই মানে হলো দুইটা, সো যখনই দুইটা নিউক্লিয়াস থাকবে তখনই সেটা হলো তোমার ডাইক্যারিওটিক হাইফা বা ডাইক্যারিওটিক কোষ। ওকে, যখন হলো হাইফাতে থাকবে তখন সেটা ডাইক্যারিওটিক হাইফা হয়ে যাবে। আর পুরো মাইসিলিয়াম যখন ডাইক্যারিওটিক টাইপের হয়, অর্থাৎ দুইটা নিউক্লিয়াস থাকে, তখন সেটাকে বলা হলো ডাইক্যারিওটিক মাইসিলিয়াম। আর দুইটা নিউক্লিয়াস থাকলে তাকে বলা হলো ডাইক্যারিয়ন। আর দুই প্রকারের থাকলে সেটাকে বলা হলো তোমার হেটারোক্যারিয়ন। এটা এখানে একটা জিনিস বলে আমরা আগে বললাম না যে দুই মানে হলো ডাই। সো দুই ধরনের দুইটা নিউক্লিয়াস অর্থাৎ একই রকমের যখন দুইটা নিউক্লিয়াস থাকবে তখন সেটা হলো ডাইক্যারিয়ন। আর যখন ভিন্ন ধরনের নিউক্লিয়াস দুইটা থাকবে তখন সেটা একটা আলাদা নাম আছে, সেটার নাম হলো তোমার হেটারোক্যারিয়ন। কারণ হেটারো মানে আলাদা, সো দুইটা আলাদা নিউক্লিয়াস যখন থাকবে তখন সেটাকে বলবে হেটারোক্যারিয়ন। সো এই ছোট ছোট সংজ্ঞাগুলো আমরা ভালোভাবে পড়ে ফেলবো। এবার আসলে ছত্রাকের গুরুত্ব খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলছিলাম না, আমি দেখবা যে আমি ছত্রাক সামনেও আমি কিন্তু ছত্রাকের একটা উদাহরণ পড়তে বলিনি, কিন্তু এখানে যতগুলা উদাহরণ আছে সবগুলা ভালোভাবে পড়তে হবে, প্রতিটা লাইন খুব ভালোভাবে পড়তে হবে। এখন এখানের মধ্যে বিশেষ করে আমি বলি মানুষ রিলেটেড যে কোনো কিছু একটু বেশি ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেটা হলো মানুষের রোগ রিলেটেড, মানুষের খাদ্য রিলেটেড, অর্থাৎ মানুষ রিলেটেড জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখবো। বিশেষ করে রোগ থেকেই বিগত বছরে 4টা প্রশ্ন রয়েছে। এই অর্থনৈতিক গুরুত্ব থেকে বিগত বছরে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় 6টা প্রশ্ন দিছে, আর 6টার মধ্যে 4টা প্রশ্ন ছিল কোথা থেকে, রোগগুলা থেকে। সো আমরা রোগগুলো একটু ভালোভাবে পড়বো। সো এখানে আমরা যতগুলো ছত্রাকের গুরুত্ব আছে এই সবগুলো অর্থাৎ আছে, এই যে দেখো 3টা স্লাইড অর্থাৎ 2 পেজ ধরে, আমি 2 পেজ ধরে আছে, অর্থাৎ 2 পেজের শেষ পর্যন্ত। অর্থাৎ তুমি যদি হাসান স্যারের বই খোলো দেখবো যে 2 পেজ ধরে হলো তোমার ছত্রাকের গুরুত্ব দেওয়া আছে। এখানের মধ্যে যতগুলো আছে সবগুলো কিন্তু আমাদের পড়তে হবে। যেমন 2022 সালে বিগত বছরে একটা প্রশ্ন আসছিল সাইন্টিফিক নেম দিয়ে, যে নিচের কোন ছত্রাকটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্সার কি, অ্যাগারিকাস। এটা কোথায় আছে, এটা আসলে এই যে দেখো মাশরুম বা অ্যাগারিকাস, এটা হলো তোমার খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সো খাদ্য রিলেটেড, অর্থাৎ এটা কিন্তু মানুষের রিলেটেড, অর্থাৎ মানুষ রিলেটেড যে কোনো কিছুর যে এখানে যতগুলো আছে সবগুলো ভালোভাবে মুখস্থ করবো। সো এখান থেকে আমি তোমাদের যেগুলো বলছি এই কাজটা আগে প্রথমে করবা। প্রথমে হলো এই যে 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট, অর্থাৎ খাদ্য হিসেবে ছত্রাক এবং ঔষধি হিসেবে ছত্রাক যা যা আছে সব ভালোভাবে লিখে লিখে মুখস্থ করবা। তারপর হলো এই পেজে যখন ছত্রাকের অপকারী ক্ষতিকারক প্রভাবে আসবা তখন এই যে 1 নাম্বার 2 নাম্বার আর হলো এই যে এই 3টা লাইন, এই 3 নাম্বার পয়েন্টের এই লাইনটা, এগুলো আগে হলো তোমার ভালোভাবে মুখস্থ করবা। অর্থাৎ ছত্রাকের উপকারী গুরুত্বের মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট, অপকারী গুরুত্বের মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট, আর হলো এই যে 3 নাম্বার পয়েন্ট অর্থাৎ মাইক্রোস্পোরিয়াম ছত্রাকের আক্রমণে মানুষের মাথায় চুল পড়ে গিয়ে টাকের সৃষ্টি হয়, অর্থাৎ টাকের সৃষ্টি হয় যে মাইক্রোস্পোরিয়াম ছত্রাক দিয়ে, এগুলো ফার্স্টে লিখে লিখে মুখস্থ করবা। দেন অন্য যে অর্থনৈতিক গুরুত্বগুলো আছে ওগুলাও লিখে লিখে মুখস্থ করবা। সো ফার্স্ট প্রায়োরিটি তুমি এগুলো মুখস্থ করবা, অর্থাৎ যে খাদ্য রিলেটেড, রোগ রিলেটেড, অ্যান্ড দেন তুমি আদার্স যেগুলো আছে ওগুলো মুখস্থ করবা, কারণ এইগুলা থেকেই বিগত বছরের প্রশ্ন আসছে। এখন উদ্ভিদের রোগ সৃষ্টিকারী, আমি বিগত বছরে বলে আসছি যে ভাইয়া আপনি তো বলছেন যে উদ্ভিদের রোগ থেকে প্রশ্ন দেয় না। আসলে সত্য, উদ্ভিদের রোগ থেকে প্রশ্ন দেয় না, কিন্তু যখনই অর্থনৈতিক গুরুত্বের মধ্যে রোগটা থাকবে তখন সেটা হলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা জায়গায় আলাদাভাবে উদ্ভিদের রোগ নিয়ে বিস্তারিত বলছে সেটা আসলে গুরুত্বপূর্ণ না, কিন্তু অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে যখনই হলো একটা অগুরুত্বপূর্ণ পার্ট থাকবে তখন সেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। সো উদ্ভিদের রোগটাও এখানে হলো গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের কী খেয়াল রাখতে হবে, আর উদ্ভিদের রোগ সৃষ্টিতে
আমাদের কোনটার কারণে কি রোগ হয় এসব আলাদাভাবে খেয়াল রাখতে হবে। এখানের মধ্যে দেখো আমি জাস্ট দুইটা সাল দেখাইছি, একটা হলো 1942 সালে তৎকালীন বাংলায় মহাদুর্ভিক্ষ হয়েছিল। সো এটা যেহেতু বাংলা রিলেটেড, বাংলাদেশ রিলেটেড, সো এইটা হলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এই যে আয়ারল্যান্ডে মহাদুর্ভিক্ষ বা আইরিশ ফ্যামিন, এই সালটা হলো খেয়াল রাখতে হবে। এটা হলো কোচিংয়ের পরীক্ষা দিয়ে দেয় যে আইরিশ ফ্যামাইন বা আয়ারল্যান্ডে যে মহাদুর্ভিক্ষটা হয় এটা কখন হয় 1843 থেকে 1847 সালে। আর বাকি যেগুলো আছে এগুলো হলো সাইন্টিফিক নেম সহ কোন রোগ কী ঘটে, কোনটা কী রোগ ঘটায়, এগুলো হলো আমরা মুখস্থ করে ফেলবো। ওকে, সো আমরা আর এই যে যে মানুষের রোগ সৃষ্টি সব থেকে গুরুত্বপূর্ণ, দেখতেই পাইনি। সো মানুষের রোগ সৃষ্টি এই পার্টটুকু হলো এই পুরা চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা আরেকবার রিপিট করি, যেহেতু আমি একটু ভুলে গেছিলাম। আমরা হলো উপকারীর 1-2 পড়বো, আর এখানে অপকারী যেগুলো আছে এটা হলো 1-2, আর হলো 8 নাম্বার পয়েন্টগুলো আগে প্রথমে লিখে লিখে মুখস্থ করবো। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে যা যা আছে প্রতিটা লাইন প্রতিটা ইনফো গুরুত্বপূর্ণ। যেমন কোথায় ক্যান্ডিডা অ্যালবিকান্স কোথায় কোথায় কোথাকার মিকা ঝিল্লির ক্ষতি করে, যে মুখ নাক গলা, অর্থাৎ প্রতিটা লাইন খেয়াল রাখতে হবে। এখান থেকে এমনভাবে কোচিংয়ের পরীক্ষায় প্রশ্ন দেয় যে ক্যান্ডিডা অ্যালবিকান্স কোন কোন জায়গার মিকা ঝিল্লির ক্ষতি সাধন করে না, সেগুলো অ্যান্সার অপশনে থাকবে মুখ নাক গলা, আর একটা অন্য যে কোনো একটা দিয়ে দিবে। সো এখানকার প্রতিটা লাইন আমাদের খেয়াল রাখতে হবে, এখান থেকে বিগত বছর অনেকবার প্রশ্ন আসছে। সো 1-2-1-2-8 এই 5টা পয়েন্টের যা যা আছে সবাইকে লিখে লিখে মুখস্থ করবো, দেন আমরা অন্যান্য যে অর্থনৈতিক গুরুত্ব আছে ওগুলো পড়বো। এরপর বাকি যেগুলো আছে মাছের রোগ সৃষ্টি এগুলো হলো পড়ে ফেলা। অর্থাৎ এই পর্যন্ত সব যতগুলো অর্থনৈতিক গুরুত্বের মধ্যে যতগুলা সাইন্টিফিক নেম আছে সবগুলো মুখস্থ করে ফেলবো, বিশেষ করে মানুষ রিলেটেড জিনিসগুলো। এখন একটা জিনিস দেখো, এখানে হলো পয়েন্ট করে দেওয়া আছে, পয়েন্ট করে যে কোনো জিনিস, পয়েন্ট করে যে কোনো বৈশিষ্ট্য মেডিকেল ভর্তি করার জন্য গুরুত্বপূর্ণ। তো এই যে এই দুইটা আছে, এই দুইটা হলো আমরা ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো বা মুখস্থ করার চেষ্টা করবো। এর মধ্যে একটা জিনিস দেখো, পৃথক রাজ্যের কেন অন্তর্ভুক্ত ছত্রাক, এটা হলো বেশি ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, আর এটা আমাদের খেয়ালও থাকে না। এটা হলো ব্যতিক্রম, কিন্তু ছত্রাক প্রাণী জগতের সাথে অধিক মিল সম্পন্ন কেন, এই সবগুলাই বলতে গেলে প্রাণী কোষের বৈশিষ্ট্যের মতোই। সো এটা আমাদের ইজিলি মুখস্থ হয়ে যাবে, বাট এইটা হলো ইজিলি মুখস্থ হবে না। সো এটা হলো কয়েকবার লিখে লিখে মুখস্থ করার ট্রাই করবা। এই যে 5টা পয়েন্ট দেওয়া আছে সবগুলা ব্যতিক্রম, অ্যান্ড এগুলো হলো ভালোভাবে মুখস্থ করার ট্রাই করবা। ওকে, এরপর আসলে অ্যাগারিকাস, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিগত বছরে 6বার প্রশ্ন হচ্ছে। সো অ্যাগারিকাস হলো আমাদের ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কী কী পড়তে হবে আমি বলে দিচ্ছি। প্রথম হলো অ্যাগারিকাস বায়োস্পোরাস, এটা হলো হোয়াইট বাটন মাশরুম। অর্থাৎ হোয়াইট বাটন মাশরুমের আমাদের সাইন্টিফিক নেমটা জানতে হবে, সেটা কি অ্যাগারিকাস বায়োস্পোরাস। আর আমরা সাধারণত ছোটোবেলা থেকেই জানি যে মাশরুম যেগুলো হয় বা যেগুলো আমাদের আশেপাশে যে মাশরুমগুলো দেখি, সেগুলো আমরা ছোটোবেলায় ব্যাঙের ছাতা বলতাম। এটা হলো ব্যাঙের ছাতা নামে পরিচিত। তো ব্যাঙের ছাতা নামে পরিচিত কি, সেটা অ্যাগারিকাস, আর এটাই হলো তোমার খাবার হিসেবে ব্যবহৃত হয়। ওকে, অ্যান্ড এটা কিন্তু বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। আর আবাসস্থলের মধ্যে তোমাকে জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এরা হলো মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক। এখন এই মাশরুম পার্টটুকুর মধ্যে অনেকগুলো ছোট ছোট সংজ্ঞা আছে, এই ছোট ছোট সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। সো এটা একটু না বুঝে পড়লে সুবিধা হয় বেশি। আমি আলাদাভাবে অন্যান্য প্রিয় ভাইদের মতন আলাদাভাবে চিত্র আর্ট করে বুঝাবো না, আমি সুন্দর মতন বইচিত্র দিয়ে বুঝাচ্ছি। অ্যান্ড এগুলা ছোটো ছোটো যে সংজ্ঞা, যেহেতু এগুলো ছোটো ছোটো সংখ্যা এবং একসাথে অনেকগুলো আছে, এখান থেকে অপশন বানানো সোজা, মেডিকেল ভর্তি করার জন্য গুরুত্বপূর্ণ। সো একটু বুঝে বুঝে মুখস্থ করার ট্রাই করবা, অ্যান্ড অবশ্যই মুখস্থ করবা। সো প্রথমেই আসে হলো ছত্রাকের দেহ। এই যে অ্যাগারিকাস বা মাশরুম, এই মাশরুমের যে দেহ থাকে সেটাকে বলা হয় হলো তোমার মাইসিলিয়াম। আমরা জানি ছত্রাকের দেহকেই হলো বলা হলো মাইসিলিয়াম। এই মাইসিলিয়ামটা থাকে হলো তোমার মাটির নিচে, অর্থাৎ যে মাশরুমের যে মেন কথা মূল তো নাই, বাট মাশরুমের যে মূলের মতন যে অংশগুলো অর্থাৎ যেটা মাটির নিচে থাকে সেটা হলো তোমার মাইসিলিয়াম বা ছত্রাক দেহ। আর এই মাইসিলিয়াম থেকে উপরে যতটুকু আমরা দেখতে পাই, অর্থাৎ এই যে দণ্ডাকার অংশ প্লাস হলো এই ছাতার মতন অংশ গোটাটা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই গোটা অংশটার নাম হলো তোমার ফ্রুট বডি। ওকে, আর ফ্রুট বডির মধ্যে দুইটা অংশে বিভক্ত। এই যে দণ্ডাকার অংশটা, এই যে দণ্ডটা, এই দণ্ডটাকে বলা হলো তোমার স্টাইপ। আর এই দণ্ডটা যা মাথা, যা যেখানে হলো তোমার এই যে এই জায়গাটা, অর্থাৎ যেটা হলো তোমার ছাতা, আমরা যেটা হলো ছাতার হলো উপরের পার্টটুকুর মতো দেখি, উপরের পার্টটুকু বলা হয় তোমার হলো পাইলিয়াস। অর্থাৎ এই যে গোল ছাতাটা, এই গোল ছাতাটাকে বলা হয় তোমার হলো পাইলিয়াস। আর যেখানে স্টাইপ আর যেখানে হলো পাইলিয়াস একসাথে যুক্ত হয়, এখানে স্টাইপের অগ্রভাগ একটা বৃত্তাকার অঞ্চল গঠন করে, সেই বৃত্তাকার অঞ্চলকে বলা হলো তোমার অ্যানুলাস। আর এই যে আমরা পাইলিয়াস যেটা বললাম, যেটা হলো ছাতার মতন এরকম, সেই পাইলিয়াস একটা পর্দা দ্বারা আবৃত থাকে, এই পর্দাটার নাম হলো ভেলাম। আর তুমি যদি ছোটোবেলায় ব্যাঙের ছাতা হাতে নিয়ে দেখবা যে নিচের দিকে, অর্থাৎ উপরে তো ছাতা,
আর ওই পাইলিয়াসের নিচের দিকে দেখবা যে কিছু এরকম দাগ আছে, অর্থাৎ এগুলো হলো পর্দার মতন, এগুলো হলো হাত দিয়ে খেসতে অনেক মজা, হাত দিয়ে চিপতে অনেক মজা। সো ওগুলাকে বলা হয় তোমার গিল বা ল্যামিলি। সো এগুলো হলো তোমার সবগুলো সংজ্ঞা, অর্থাৎ মাশরুম রিলেটেড যেগুলো সংজ্ঞা আছে সবগুলো আমি বলে দিলাম। সো আরেকবার রিপিট করি, অ্যাগারিকাসের ছত্রাক দেহ বা যেটা হলো মাটির নিচে থাকে সেটা হলো মাইসেলিয়াম। আর আর উপরে যতগুলো যা জিনিস আমরা অর্থাৎ চোখে যা যা দেখতে পাই পুরো অংশটাকে বলা হয় তোমার ফ্রুট বডি। এই ফ্রুট বডি হলো তোমার হলো জনন অংশ, আর যেটা হলো মাইসিলাম সেটা হলো কিন্তু জনন অংশ না। সো ফ্রুট বডি বা যেটা আমরা চোখে দেখি সেটাও কি, সেটা হলো জনন অংশ। আর এই যে উপরে যে ছাতার মতন অংশটা আছে, অর্থাৎ এরকম যে অংশটা, এটাকে বলে পাইলিয়াস। আর যে দণ্ডাকার অংশটাকে আছে সেটাকে বলে স্টাইপ। স্টাইপ আর পাইলিয়াস যেখানে যুক্ত হয়, অর্থাৎ এই জায়গাটাতে একটা গোলাকার অঞ্চল দেখা যায়, সেটাকে বলে অ্যানুলাস। পাইলিয়াস অর্থাৎ ছাতার মতো অংশটার একদম নিচের দিকে কিছু তোমার পর্দার মতো অংশ থাকবে, অর্থাৎ দণ্ডাকার অংশ যেটা হলো ঝুলানো থাকে কিছুটা, সেটাকে বলে গিল বা ল্যামেলি। আর পাইলাস যে পর্দাটা দ্বারা আবৃত থাকে সেটাকে বলে হলো ভেলাম, যা হলো এখানের মধ্যে পুরাটাই দেওয়া আছে, আমি একবার বুঝে দিলাম। ওকে, আর এখান থেকে এক্সট্রা আর কী কী আছে ভাইয়া, এক্সট্রা আপনি যেগুলো বলেন এগুলো আমাদের কী কী আছে এগুলো হলো আমি বলে দিচ্ছি। প্রথম হলো যে এরা হলো মাশরুম বা অ্যাগারিকাস হলো পরিচক্র বা ফেরি রিং গঠন করে, এটু জানলে মোর দেন এনাফ। আর একটা জিনিস হলো এই যে মাইসিলিয়াম বা ছত্রাক দেহ থেকে ফ্রুট বডি, অর্থাৎ যেটা আমরা চোখে দেখতে পাই, এইটা জিনিস তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলে ফ্রুকটিফিকেশন। এটা হলো একটা ছোট সংজ্ঞা। এবার দিয়ে আর কি রাইজোমার্ফ, যেটা আগেই পড়ছি যখন হাইফি হলো, আমরা যখন হলো ছোট ছোট সংজ্ঞা পড়ছিলাম তখন তো পড়ছিলাম, যখন হলো দড়ির মতন গঠন, দড়ির মতো ওয়ার্ডটা পাবো তখন অ্যান্সার কি রাইজোমর্ফ। আর হলো এখানে একটা জিনিস দেখে যে 1 কিলোমিটার একদিনে একটি মাশরুম 1 কিলোমিটার দীর্ঘ হাইফি তৈরি করতে পারে। এখন এটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা আসলে কোচিংয়ের পরীক্ষা দিয়ে দেয় যে কত কিলোমিটার পর্যন্ত হাইফি তৈরি করতে পারে একটা মাশরুম একদিনের মধ্যে, সেটাও কি 1 কিলোমিটার। সো একে একদিন, একে 1 কিলোমিটার। তা আবার দিয়ে এখানে যা যা আছে সবগুলো আমি একবার হলো পড়াই দিছি। এক্সট্রা আরেকটা আছে যে গিল বা ল্যামিনি, যেটা বললাম যে পাইলিয়াস বা ছাতার মতো যে অংশটুকু আছে এটাকে বলে পাইলিয়াস। পাইলিয়াসের নিচের মধ্যে হলো তোমার কিছু পর্দার মতো অংশ থাকে যেটা অনেকটা ঝুলে থাকে, তুমি ইন রিয়েল লাইফ যদি দেখো বা চিত্রতে দেখো। সো এগুলাকে বলা হয় তোমার গিল বা ল্যামিলি। এই গিল বা ল্যামিলিতে ব্যাসিডিয়া উৎপন্ন হয়, আর ব্যাসিডিয়া থেকে হলো ব্যাসিডিও স্পোর উৎপন্ন হয়। ওকে, এখান থেকে জাস্ট এটুকু জানলেই হবে। এরপরে আসি, এই জিনিসটা হলো আমরা পড়াইনি গিল বা ল্যামিলির অন্তর্গঠন। এখানে ফার্স্ট প্রায়োরিটি হলো তোমার গিল বা ল্যামিলির অন্তর্গঠনের মধ্যে কী কী থাকে, সেটা হলো ট্রমা, সাব হাইমোনিয়াম আর হাইমোনিয়াম, এটা জানা। এখন এটা না আমি বলে দিচ্ছি, রেটিনার কোচিংয়ের পরীক্ষায় যদি তুমি যদি দাও, তোমাদের ভাগ্য যদি ভালো থাকে, আমি পাইছিলাম, তোমরাও পাবা। এখানে প্রশ্নটাও আমি বলে দিচ্ছি, প্রশ্নটা থাকবে এরকম যে গিলের অন্তর্গঠনের মধ্যে নিচের কোনটি পাওয়া যায় না। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার একটা কমন প্রশ্ন। কেন কমন প্রশ্ন? কারণ যেখানে 3টা উদাহরণ সেটাই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে এমসিকিউ বানানো সোজা, লাস্টে জাস্ট একটা 9 লাগাই দিয়ে দিবে অ্যান্ড খুব সহজে একটা এমসিকিউ হয়ে গেল। সো আমাদের প্রথম কাজ হলো যে গিলের অন্তর্গঠনের নাম 3টা কী কী, একটা হলো ট্রমা, সাব হাইমোনিয়াম আর একটা হলো হাইমোনিয়াম। এই 3টা নাম আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো। এখন ট্রমা, সাব হাইমোনিয়াম এবং হাইমোনিয়ামের মধ্যে কী খেয়াল রাখবো, এখানে আমাদের জাস্ট 3টা লাইন খেয়াল রাখবা, 3টা লাইন আমি বলে দিচ্ছি। প্রথম হলো ট্রমা মানে কি, কাউকে ট্রমা দেওয়া, কাউকে কষ্ট দেওয়া। ট্রমার বাংলা হলো কষ্ট। সো বন্ধা যে বন্ধা অংশ যেটা হলো গিলের যে কেন্দ্রীয় বন্ধা অংশ, এই জাস্ট বন্ধা অংশটাকে বলা হলো ট্রমা। ট্রমা হলো এটা খেয়াল রাখবা কীভাবে, যারা হলো বন্ধা, কি যদি দেখবা যে বন্ধা মহিলা থাকে যাদের বাচ্চা হয় না, তারা অনেক সময় অনেক দুঃখ কষ্টে থাকে। সো ট্রমার ইংলিশ হলো কষ্ট, আর যারা বন্ধা মহিলা তারাও কষ্ট থাকে। সো কেন্দ্রীয় যে বন্ধা অংশটা আছে এটাকে বলা হয় হলো তোমার ট্রমা, এই সংখ্যাটা লাগে। এরপর হলো সাব হাইমোনিয়াম এবং হাইমোনিয়াম। সাব হাইমোনিয়াম এবং হাইমোনিয়ামের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবা, ট্রমাতে কিন্তু ব্যাসিডিয়াম উৎপন্ন হয় না, কিন্তু সাব হাইমোনিয়াম এবং হাইমোনিয়াম দুটাতে কিন্তু ব্যাসিডিয়াম উৎপন্ন হয়, আর ব্যাসিডিয়াম থেকে ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়। আর অ্যাগারিকাস বা মাশরুমের ব্যাসিডিওস্পোর একটু ডিফারেন্ট, অন্য একটু আলাদা, সেটা আমরা একটু পরে পাচ্ছি। এখান থেকে আর কি খেয়াল রাখবো যে ট্রমার উভয় দিকের অংশ, অর্থাৎ ট্রমার উভয় দিকের অংশকে বলবে হলো তোমার সাব হাইমোনিয়াম। আর প্রোজেনকাইমার সংজ্ঞাটা একটু জানা রাখবা যে কোষগুলো আকারে ছোট, গোলাকার এবং নিউক্লিয়াস বিশিষ্ট হয়, অ্যান্ড এই ধরনের কোষ বিন্যাসকে বলে প্রোজেনকাইমা। এই সংজ্ঞাটা জানলা। আর কি জানলা যে সাব হাইমোনিয়ামটা কি, ট্রমার উভয় দিকের অংশকে বলা হয় তোমার হলো সাব হাইমোনিয়াম। আর হাইমোনিয়ামটা কি, গিলের উভয় পাশের বহিস্থ স্তরকে হাইমোনিয়াম বলে। সো প্রথম কথা হলো বন্ধা অংশকে, কেন্দ্রীয় বন্ধা অংশকে বলা হলো তোমার ট্রমা, তার দুই পাশে যা থাকবে সেটা হলো সাব হাইমোনিয়াম। আর এই বহিস্থ স্তর, সাব হাইমোনিয়ামের পাশে আর যে বহিস্থ স্তরটা থাকবে সেটাকে বলা হয় তোমার হাইমোনিয়াম। এই হাইমোনিয়ামেও কিন্তু ব্যাসিডিয়াম উৎপন্ন হয়। আবার দেখো সাব হাইমোনিয়ামেও কিন্তু ব্যাসিডিয়াম উৎপন্ন হয়। সো এখান থেকে আমরা একটু জানলেই হবে। এবার আসলে ব্যাসিডিও কার্প। ব্যাসিডিও কার্পটা কি, আমরা কি বললাম একটু আগে বললাম যে ছত্রাক দেহ বা মাইসিলাম, যেটা হলো মাটির নিচে থাকে মাশরুমের, আর যেটা উপরে থাকে যেটা আমরা চোখে দেখতে পাই গোটা অংশটাকে বলা হলো ফ্রুট বডি বা যেটা হলো তোমার জনন অংশ। এই দুইটা জানলা। এখন
যে এই অ্যাগারিকাস বা মাশরুমের যে ফ্রুট বডি আছে এটা একটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় তোমার ব্যাসিডিও কার্প, এটুকু জানলে হবে। আর এই ব্যাসিডিয়ামের মাথায় কয়টা ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয় এটা জানা লাগে। এটা আসলে ভার্সিটিতে আসা প্রশ্ন যে একটা ব্যাসিডিয়াম থেকে কয়টা ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়, অ্যান্সার হলো 4টা। ওকে, অ্যান্ড এটা হলো কোচিংয়ের পরীক্ষা দিয়ে দেয়, এই জন্য জানা রাখবো, বাট সংখ্যা ব্যতিক্রম তো মেডিকেলে আসবে না। এরপর হলো অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গমটা একবার রিডিং দিবা, ততটা গুরুত্বপূর্ণ না, বাট জনন অংশটুকু এইবার আসলে জনন, এখানে হলো একটু ব্যতিক্রম আছে। আমরা কি পড়ছিলাম, স্পোর হলো তোমার অযৌন জননের প্রধান একক, অর্থাৎ স্পোরের মাধ্যমে অযৌন জনন হয়। কিন্তু অ্যাগারিকাসের স্পোর একটু ব্যতিক্রম। অ্যাগারিকাসের স্পোর বা মাশরুমের স্পোর কি ব্যাসিডিও স্পোর, কিন্তু এই ব্যাসিডিও স্পোর হলো তোমার, এই অ্যাগারিকাসের ব্যাসিডিও স্পোর হলো যৌন জনন ঘটায়। সো এইটা খুব ভালোভাবে খেয়াল রাখবা যে নিচের কোনটি যৌন স্পোর, অ্যান্সার কিন্তু হলো ব্যাসিডিও স্পোর বা অ্যাগারিকাসের ব্যাসিডিও স্পোর। সো এটা হলো ভালোভাবে খেয়াল রাখবা। ওকে, আর ব্যাসিডিও স্পোর কোথা থেকে উৎপন্ন হয় আগে পড়ছে, এটা হলো ব্যাসিডিয়াম থেকে। এরপর আসছে হলো খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট, এখন বলতে গেলে মাশরুম বা অ্যাগারিকাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্টে আসছি। এখান থেকে আমাদের কী কী খেলা হবে, প্রথমে হলো কোনগুলো আমরা খাইতে পারি এটা জানতে হবে, যে ভলভারিয়ালা আর হলো প্লিউরোটাস গণভুক্ত কয়টি মাশরুম প্রজাতির চাষ হচ্ছে মানে আমরা খাইতে পারি। আর পুষ্টিগত দিক থেকে এই দেখো নামের সামনে অ্যাগারিকাস আছে, অ্যাগারিকাস মানে তো মাশরুম, সো অ্যাগারিকাস কম্পেনস্ট্রিস আর অ্যাগারিকাস বায়োস্পোরাস। তুমি জাস্ট খেয়াল রাখবা ভলভেরিয়া, প্লিউরোটাস আর হলো অ্যাগারিকাস, এগুলো হলো আমরা চাষ করতেছি প্লাস খাচ্ছি। আবার তুমি মানুষের খাদ্য অর্থাৎ অর্থনৈতিক গুরুত্বের প্রথম পয়েন্টটাতেও আরও কিছু পাওয়া, যেমন হলো মোরেলস, ট্রাফলস, এগুলো হলো আমরা হলো খাচ্ছি, ছত্রাক যেগুলো হলো আমরা খাই, এগুলো হলো জানতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, তুমি যেই কোচিংয়ে পরীক্ষা দাও না কেন, অ্যান্ড মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফো সেটা হলো এইটা, যে ছত্রাকের মধ্যে কোন কোন ভিটামিন থাকে। সেটা হলো থিয়ামিন, রিবোফ্লোভিন, ভিটামিন সিডিকে আর হলো পেন্টাথনিক অ্যাসিড। এটা আমি বলে দিচ্ছি, থায়ামিন মানে হলো ভিটামিন B1, রিবোফ্লাভিন মানে হলো B2, আর পেন্টাথনিক অ্যাসিড মানে হলো B5। সো কী কী থাকে, B1, B2, B5 অর্থাৎ 125 সিডিকে, এভাবে খেয়াল রাখবা। B125 সিডিকে অর্থাৎ ভিটামিন B1 থাকবে, ভিটামিন B2 থাকবে আর ভিটামিন B5 থাকবে। আর প্রতিটার কেমিক্যাল নাম জানতে হবে, যেমন B1-এর কেমিক্যাল নাম হলো থায়ামিন, B2-র কেমিক্যাল নাম হলো রিবোফ্লাভিন, পেন্টাথনিক B5-এর হলো কেমিক্যাল নাম হলো পেন্টাথনিক অ্যাসিড। সো আমরা এটা কী কী খেয়াল রাখবো খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফো। তুমি যে কোচিংয়ে পরীক্ষা দাও না কেন এটা পাবাই। সেটা হলো কি, যে মাশরুমের মধ্যে কোন কোন ভিটামিন পাওয়া যায়। সো তোমার কী কী পাওয়া যায়, তাহলে হলো B125 আর হলো সিডিকে, আর হলো পাশাপাশি এর কেমিক্যাল নামগুলো আমরা খেয়াল রাখবো। অনেক সময় কেমিক্যাল নেম দিয়েও দিয়ে দেয়, বাট তুমি বেশিরভাগ টাইমে এই তোমার হলো মেইন ফর্মে পাওয়া যায়, B1 পাওয়া যায় না, B2 পাওয়া যায় না, B5 পাওয়া যায়, এগুলো থেকে প্রশ্ন দেবে, কারণ তোমাদের আটকাইতে চাইবে, আর বইয়ে কিন্তু এভাবে আলাদা করে দেওয়া নাই। ওকে, এরপর আসছে হলো ঔষধি গুণাবলী। ঔষধি গুণাবলীর মধ্যে 1 নম্বর পয়েন্টটা মুখস্থ রাখতে হবে, বা এটা হলো এমনি জেনারেল নলেজ দিয়ে বোঝা যায়, যে মাশরুমে আঁশ বেশি থাকে, শর্করা এবং চর্বি কম থাকা, এটা হলো ডায়াবেটিস রোগীর জন্য একটা হলো আদর্শ খাবার। শর্করা ও চর্বি কম থাকে, আঁশ বেশি থাকে। আর এখানে কী কী খনিজ লবণ পাওয়া যায়, এই খনিজ লবণগুলোর নাম খেয়াল রাখতে হবে, যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ফেরাম আর হলো কপার। আর একটা ইম্পর্টেন্ট ইনফো, ভিটামিন আসার পাশাপাশি আর একটা ইনফো অ্যাগারিকাস থেকে বারবার আসে কোচিংয়ের পরীক্ষায়, পাশাপাশি মেডিকেল ভর্তিগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো মাশরুম বা অ্যাগারিকাসের কোন কোন পদার্থ, রাসায়নিক পদার্থগুলো হলো তোমার কোলেস্টেরল কমায়। সেটা হলো কি কি, লোভাস্টানিন, অ্যান্টাডোনিন এবং হলো ইরিটাডোনিন। এটা আমি খেয়াল রাখছিলাম কীভাবে, এটা আমি বলি। ইরি নামক এক আন্টি ছিল, ওনার অনেক লোভ, অর্থাৎ কি ইরি নামক আন্টি হলো লোভী, অর্থাৎ তাহলে কোলেস্টেরল কমাবে কোনটা কোনটা, ইরি নামক আন্টি, ইরিতে হলো ইরিটাডোনিন, আন্টিতে কি, আন্টিতে হলো অ্যান্টাডোনিন, আর লোভে কি লোভাস্টানিন। সো এটা খেয়াল রাখবা যে ইরি আন্টি লোভী, ইরি আন্টি লোভী, আর এটার কাজ কি, এটা হলো কোলেস্টেরল কমায়। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এন্ড এটা পাবাই, এন্ড এটা প্রশ্নটাও আসবে কীভাবে কোচিংয়ের পরীক্ষায়, ওটাও আমি বলে দিচ্ছি। প্রশ্নে বলবে যে নিচের কোন পদার্থটি নিচের মাশরুমের কোন রাসায়নিক পদার্থটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে না। 3টায় থাকবে আর একটা ব্যতিক্রম দিবে। সো আমাদের 3টার নামে খেয়াল রাখতে হবে। ওকে, কারণ ব্যতিক্রমীটা পারার জন্য তোমাকে এটা জানতে হবে যে বাকি 3টা কী কী, তাহলে কোনটা হয়। সো আমরা এই 3টা নামে খুব ভালোভাবে খেয়াল রাখবো। আর মাশরুম নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ নিয়ন্ত্রিত হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফো গেল। এবার আরও একটা ইম্পর্টেন্ট ইনফো, অ্যান্ড এখানকার সাইন্টিফিক নেমগুলো খেয়াল রাখতে হবে। সেটা হলো কি, বিষাক্ততা। বিষাক্ততার মধ্যে কি কোনগুলো বিষাক্ত, এখানের মধ্যে আমি তোমাদের একটা জেনারেল নিয়ম বলে দিচ্ছি। দেখো, প্রথম হলো অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, তারপর হলো অ্যামানিয়া ভিরোসা,
আর হলো অ্যামানিয়া হলো ফ্যালয়েডস, এরা হলো তোমার বিষাক্ত। এখানে আমরা খেয়াল রাখবো জ্যান্থোডার্মাস, ভিরোসা আর ফ্যালয়েডস, তিনটা নাম শুনলে একটু খারাপ মনে হচ্ছে না? তার মানে এই তিনটা হলো একটু বিষাক্ত, অর্থাৎ খারাপ জিনিসই তো হলো বিষাক্ত। সো জ্যান্থোডার্মাস, ভিরোসা আর ফ্যালয়েডস, এই তিনটা হলো বিষাক্ত। এই তিনটা সাইন্টিফিক নেমে আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। অ্যান্ড এইভাবে খেয়াল রাখবা যে এই তিনটা নাম যেহেতু একটু খারাপ শোনাচ্ছে, যে জ্যান্থোডার্মাস, ভিরোসা, ফ্যালয়েডস, সুন্দর তো নাম না, তার মানে এই তিনটা হলো বিষাক্ত। ওকে, আর এর আগে পড়ছি যে ছত্রাকের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো থাকে এগুলোকে বলে অ্যামাটক্সিন। এখান থেকে জাস্ট এইটুকু পড়তে হবে, বাকি জিনিস যেগুলো আছে এগুলো একবার রিডিং দিলেই হবে। আর খুবই খুবই ইম্পর্টেন্ট, শৈবাল এবং ছত্রাকের পার্থক্যের ছক, তুমি যদি বৈশিষ্ট্যগুলো ভালোভাবে মুখস্থ করে থাকো এটা কিন্তু একদম পানির মতন ইজি হবে। সো পার্থক্যের ছকটা হলো ভালোভাবে পড়ে ফেলবা। এরপর আসলে ছত্রাক ঘটিত রোগ। এখন দেখো এখানে আমি তিনটা লাইন দেখাইছি, তোমাকে তিনটা লাইন মুখস্থ রাখতে হবে। প্রথম হলো আর্লি ব্লাইট কোন রোগ, গোল আলুর যে আর্লি ব্লাইট হয় এটা কোন ছত্রাকের দ্বারা ঘটে, সেটা হলো অল্টারনিয়া সোলানি দিয়ে ঘটে। ওকে, এটাকে আমরা জানলাম। আর একটা জিনিস জানতে হবে যেটা হলো আলুর লেট ব্লাইট, আমরা একটু আগে বললাম লেট ব্লাইট, আর্লি ব্লাইট। আর্লি ব্লাইট হয় কিসের জন্য, অল্টারনিয়া সোলানি দিয়ে। আর যেটা হলো লেট ব্লাইট, এই লেট ব্লাইট রোগটা হয় কিসের জন্য, সেটা হলো ফাইটোফোরা ইনফেস্টান্স। এই লেট ব্লাইটের বাংলা নাম হলো আলোর বিলম্বিত ধসারোগ। লেট মানে কি, দেরি বা বিলম্বিত। সো লেট ব্লাইট বা আলুর বিলম্বিত ধসারোগ কিসের মাধ্যমে হয়, ফাইটোফোরা ইনফেস্টান্স দিয়ে। আর এই লেট ব্লাইটের কারণেই কি হয়েছিল, আইরিশ দুর্ভিক্ষ বা আইরিশ পটেটো ফ্যামাইন হয়েছিল। আর সালটা আমরা সালটা হলো তোমার অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পড়ছিলাম যে 1843 থেকে 1847। এই তিনটা লাইন আমরা পড়বো, বাকি আর কিচ্ছু লাগবে না। সো আমি আরেকবার রিপিট করি কী কী খেয়াল রাখবো। প্রথমে হলো আর্লি ব্লাইটের জন্য ছত্রাকটার নাম, লেট ব্লাইট বা বিলম্বিত ধসা রোগের জন্য ছত্রাকের নাম, আর কোথায় লেট আর আইরিশ যে ফ্যামাইন বা আইরিশ দুর্ভিক্ষ কোনটার কারণে হয়েছিল, লেট ব্লাইট, আর ছত্রাকটার নাম কি, ফাইটোফোরা ইনফেস্টান্সের জন্য। আর দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে, এইসব পড়া লাগবে না। রোগ লক্ষণ জীবনও পড়া লাগবে না। প্রতিকার বা রোগ নিয়ন্ত্রণ এখান থেকেও এতগুলো ওয়ার্ড আছে, বাট আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি যেটা হলো কোচিংয়ের পরীক্ষা দেয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বোদে মিশ্রণ। এই যে 1% বোদে মিশ্রণ কি কি নিয়ে গঠিত, সেটা হলো কি কি, কপার সালফেট, লাইম আর পানি। অর্থাৎ কপার সালফেট, লাইম এবং পানি দিয়ে 1% বোদে মিশ্রণ ঘটে। পুরা প্রতিকার এবং রোগ নিয়ন্ত্রণ থেকে জাস্ট এই একটা লাইন পড়লে মধ্যে এনাফ। অ্যান্ড এখান থেকে যদি কোচিংয়ের পরীক্ষা এমসিকিউ দেয় তুমি জাস্ট এইটাই পাবা, এর বাইরে আর কোনো এমসিকিউ পাবা না। সেটা হলো কি, 1% বোদে মিশ্রণ নিচের কোনটি 1% বোদে মিশ্রণের অংশ নয় কোনটি, প্রশ্নটা বলে দিলাম। তিনটে থাকবে, কপার সালফেট, লাইম আর পানি, আর একটা এক্সট্রা থাকবে। সো খুব ভালোভাবে খেয়াল রাখবে 1% বোদে মিশ্রণ কি কি নিয়ে গঠিত, কপার সালফেট, লাইম আর হলো পানি। ওকে, এখান থেকে এইটুকু পড়লেই হবে। এবার দাঁত রোগ বা ডার্মাফাইটিস, এটা কিন্তু ছত্রাকের রোগের মধ্যেই পড়ে। আমি কি বলছিলাম যে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব থেকে বিগত বছরে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নই দিছে হলো কিন্তু তোমার এই ডার্মাটোফাইটোসিস, এই সরি রোগ থেকে। এখন একটা জিনিস দেখো, 22 সালে যখন আমাদের একটু কোয়েশ্চেন কঠিন আসলো, যখন এক্সট্রা রাইটার থেকে প্রশ্ন দিল, স্যাররা কিন্তু চাইলে অনেক অনেক এক্সট্রা রাইটারও তো অনেক উদাহরণ ছিল, ওগুলো কিন্তু স্যাররা দেয়নি। স্যাররা কিন্তু রোগ থেকেই দিছে। এক হলো ব্যতিক্রমী নামটা দিছে, আর দুই হলো দিছে হলো রোগ থেকে আর অর্থনৈতিক গুরুত্ব থেকে। প্রথমে দিছে হলো কোনটা খাদ্য হিসেবে খায়, অ্যাগারিকাস। আর একটা দিছে সেটা হলো অ্যাথলেটস ফুড কোন কোন কারণে হয়, এটাও কিন্তু ছত্রাকের রোগের মধ্যেই পড়ে। আর তুমি যদি এক্সট্রা রাইটারও পড়ো, এরিয়া মার্কিং করে পড়ো, তাও কিন্তু লাভ আছে। এত কিছু থাকতে কিন্তু স্যাররা কিন্তু অন্য রাইটারের বই থেকেও প্রশ্ন করলো, বাট তাও আবার ওই ছত্রাকের রোগ থেকে প্রশ্ন দিল যে কি অ্যাথলেটস ফুড কোন কোন কীভাবে হয়, কোন কোন ছত্রাক, অর্থাৎ ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কারণে হয়, এটা কিন্তু ছত্রাকের রোগের মধ্যেই দেওয়া ছিল আলিম স্যারের বইয়ে। সো আমাদের কিন্তু রোগগুলো হলো ভালোভাবে পড়তে হবে। এরিয়া মার্কিং করে পড়ার গুরুত্ব এইটাই। তুমি যদি এক্সট্রা রাইটারও পড়ো, তাও যদি পড়ো তাও তুমি হলো ইম্পর্টেন্ট পার্টটুকু এক্সট্রা রাইটার পড়বা। ওকে, এরপর হলো দাঁত রোগ বা ডার্মাটোফাইটিস। প্রথমে এখান থেকে কী খেয়াল রাখতে হবে, এটার অপর নামগুলো খেয়াল রাখতে হবে। এক হলো এটার নাম দাঁত রোগ, এটাকে বলে ডার্মাটোফাইটিস। এটার আরেকটা নাম আছে, সেটা হলো তোমার রিংওয়ার্ম। আবার এটাকে চিকিৎসা শাস্ত্রে আরেকটা নাম এটাকে, সেটাকে বলা হয় টিনিয়া। আবার আরও নাম আছে, সেটা হলো কি ট্রাইকোফাইটিনা বা ট্রাইকোফাইটোসিস। ওকে, এই রোগটা হলো যতগুলো নাম আছে সব জানবো। এক হলো দাঁত রোগ, ডার্মাটোফাইটিস, রিংওয়ার্ম, টিনিয়া, আবার ট্রাইকোফাইটন বা ট্রাইকোফাইটোসিস, এগুলো হলো তোমার দাঁত রোগের অপর নাম। এখন দাঁত রোগটা কি, দাঁত রোগ হলো আমরা যেহেতু এটা ছত্রাকের মধ্যেই পড়তেছে, তার মানে এটা ছত্রাক ঘটিত রোগ অবশ্যই। আর এটা হলো ছোঁয়াচে, অর্থাৎ এটা হলো সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এখন এটা কেন হয়, এটা হলো যে ছত্রাক যে আছে এরা হলো ত্বক, চুল এবং নখে উপস্থিত যে ক্যারাটিন নামক যে প্রোটিন আছে, ক্যারাটিন হলো প্রোটিন, এই ক্যারাটিন প্রোটিন আহার করে, এই ক্যারাটিন প্রোটিন আহার করার মাধ্যমে এই রোগটা হলো বাড়ে। ওকে, এখন খুবই খুবই গুরুত্বপূর্ণ, দাঁত রোগ কোন কোন
ছত্রাকের কারণে ঘটে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে হলো সবগুলো সাইন্টিফিক নেম খেয়াল রাখতে হবে। এক হলো ট্রাইকোফাইটন, ট্রাইকোফাইটন রাব্রাম, ট্রাইকোফাইটন ভেরোকোসাম। এখান থেকে জাস্ট ট্রাইকোফাইটন ওয়ার্ডটা খেয়াল রাখবা যে কি সামনে হচ্ছে টি ডট মানে হলো ট্রাইকোফাইটন। সো টি ডট সামনে থাকলে সেটা হলো তোমার দাঁত রোগের বিস্তার ঘটায়। আরও আছে সেটা হলো মাইক্রোস্পোরাম আর এপিডার্মোফাইটন। আমরা একটু আগে কি পড়ছিলাম যে ট্রাইকোফাইটন, আর এটা হলো কি এপিডার্মোফাইটন, নামের মধ্যে মিল আছে। আর একটা হলো কি মাইক্রোস্পোরাম। আর এটার কারণে আমরা অর্থনৈতিক গুরুত্বের মধ্যেই পড়ছি যে মাইক্রোস্পোরাম দিয়ে অনেক সময় মানুষের মাথা টাক হয়ে যায়। ওকে, এখান থেকে রোগের কারণ থেকে আমরা সাইন্টিফিক নেমগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবো। এরপর সংক্রমণ থেকে আমাদের জাস্ট দুইটা লাইন খেয়াল রাখতে হবে। এক হলো সুপ্তিকাল, অর্থাৎ দাঁত রোগের সুপ্তিকালটা গুরুত্বপূর্ণ। সেটা হলো 3 থেকে 5 দিন, খুবই খুবই গুরুত্বপূর্ণ যে দাঁত রোগের সুপ্তিকাল কত, 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন সংক্রমণের 3 থেকে 5 দিন পর এটা হলো আত্মপ্রকাশ করে। আর এটা বলতে গেলে কোথায় কোথায় হয় এটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে মুখমণ্ডল এবং হাতে অধিক দেখা যায়, অর্থাৎ অধিক কোথায় দেখা যায়, মুখমণ্ডল হাতে। আর কোথায় কোথায় দেখা যায় এগুলো হলো খেয়াল রাখতে হয় কোচিংয়ের পরীক্ষার জন্য, যে উরু, মাথার খুলি এবং নখ। এটা কেন বলতেছে, কারণ এখান থেকে হলো প্রশ্ন এইভাবে দেয় যে নিচের কোন জায়গায় দাঁত রোগ হয় না। সো আমরা হলো খেয়াল রাখবো অধিক দেখা যায় কোথায়, এক হলো মুখমণ্ডল এবং হাতে। আরও কোথায় কোথায় দেখা যায়, আরও দেখা যায় হলো উরু, মাথার খুলি এবং নখে। ওকে, এখান থেকে জাস্ট এটুকু পড়লেই হবে। এরপর রোগ লক্ষণ থেকে আল্লাহর হস্তে কোনো কিছু মুখস্থ করার মতো নাই, বাট জাস্ট একবার রিডিং দিবা। ওকে, যেহেতু ছত্রাকের রোগ গুরুত্বপূর্ণ, আমরা একবার রিডিং দেবো, বাট মুখস্থ করার কিছু নাই। রোগ বিস্তারের মধ্যেও তেমন ইম্পর্টেন্ট ইনফো নাই, এটা আমরা আগেই পড়ছি, এটা হলো ছোঁয়াচে। কিন্তু রোগের নিয়ন্ত্রণ থেকে মেলা কিছু পড়তে হবে। রোগের নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এখান থেকে আমরা কি কি পড়বো আমি তোমাদের দেখাই দিচ্ছি, এগুলা পড়লেই হবে, এগুলা বাইরে থেকে প্রশ্ন আসবে না। প্রথম হলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ড্রাই পাউডার ব্যবহার করতে হবে। অ্যান্টিফাঙ্গাস মানে হলো কি ছত্রাক, অ্যান্টিফাঙ্গাল ক্রিম অথবা ড্রাই পাউডার ব্যবহার করতে হবে। যদি মাথায় দাঁত রোগ হয়, মাথায় আলাদা হবে, মাথায় যদি দাঁত রোগ হয় তখন হলো মাথা ন্যাড়া করে ফেলতে হবে। আর স্যালিসাইলিক অ্যাসিড ঘটিত মলম ব্যবহার করতে হবে, অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড। অর্থাৎ মাথায় যদি দাঁত রোগ হয় তাহলে তখন সেখানে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করতে হবে। আর শরীরের অন্য স্থানে যদি দাঁত রোগ হয় তখন কি কি ব্যবহার করতে হয়, আয়োডিন এবং বেনজোইক অ্যাসিড, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই দুইটা আমরা আলাদাভাবে খেয়াল রাখবো। মাথায় হলে স্যালিসাইলিক অ্যাসিড, অন্য জায়গায় হলে কি ব্যবহার করতে হয়, আয়োডিন এবং বেনজোইক অ্যাসিড। এখন অ্যান্টিফাঙ্গাল ক্রিম আমরা একটু শুরুতে বললাম যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হবে, এবং অ্যান্টিফাঙ্গাল ক্রিমের নামগুলো খেয়াল রাখতে হবে। একটা হলো টার্বিনাফিন আর হলো মাইক্রোনাজো ক্রিম। সো এটা হলো খেয়াল রাখবো। আর হলো এখানে আর একটা বৈশিষ্ট্য খেয়াল রাখতে হয় যে মাথা যে দাঁত রোগ যেটা আছে এটা আসলে একটু বেশিক্ষণ সময় নেয় সারতে, অর্থাৎ এটা হলো অপেক্ষাকৃত বেশি সময় লাগে সারার জন্য বা প্রতিকার হওয়ার জন্য। আর এখানে কি খেয়াল রাখতে হবে যে মলম জাতীয় ওষুধে যদি এই দাঁত রোগটা না সরে তখন হলো খাবারের ওষুধ খাইতে হয়, অর্থাৎ ট্যাবলেট গ্রহণ করতে হয়, যেটা হলো মুখের মাধ্যমে খাইতে হয়। এই দুইটা নামও খেয়াল রাখতে হবে যে গ্রিসোলোফ্লুভিন আর হলো ইট্রাকোনাজল। সো এই দুইটার নাম খেয়াল রাখবা। ওকে, প্রথম হলো ক্রিমগুলো কি টার্বিনাফিন আর হলো মাইক্রোনাজল। খাবার ওষুধগুলো কি কি দাঁত রোগের চিকিৎসায়, এক হলো গ্রিসিওফুলভিন আর হলো ইট্রাকোনাজল। ওকে, এখান থেকে জাস্ট এটুকু পড়লেই হবে। আর একটা আছে সেটা হলো হোমিওপ্যাথিক বা যেটা হলো তোমার হলো প্রাকৃতিক চিকিৎসা, সেটা হলো দাঁত মর্দন। দাঁত মর্দন গাছ হলো দাঁতের চিকিৎসায়, নামের সাথে কাজের মিল। দাঁত মর্দন গাছ কি করবে, দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা সাইন্টিফিক নিতে জানতে হয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ যে দাঁত মর্দন বা স্যাজিয়া অ্যালাটা। এখানের মধ্যে একটা জিনিস বলি, তুমি যে স্যাজিয়া ওয়ার্ডটা খেয়াল রাখবা, যে স্যাজিয়া গাছ বা দাঁত মর্দন দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়। স্যাজিয়া অ্যালাটা বা স্যাজিয়া টোরা বা স্যাজিয়া সোফেরা এসব হলো তোমার দাঁত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অ্যান্ড সব থেকে মজার কথা, এই স্যাজিয়া গাছ ব্যবহার করলে বা দাঁত মর্দন গাছ ব্যবহার করলে 2 থেকে 3 দিনেই দাঁত ভালো হয়। সো প্রতিকারটা আমরা খুব ভালোভাবে পড়বো। এখানে যা যা দেখাই দিচ্ছি এগুলো একদম ঝাড়া মুখস্থ। বিশেষ করে প্রথম হলো স্যালিসাইলিক অ্যাসিড কখন ব্যবহার হয়, আয়োডিন এবং বেনজোইক অ্যাসিড কখন ব্যবহার হয়, আর চিকিৎসায় যে দাঁত মর্দন রোগ ব্যবহৃত হয় এটা হলো খেয়াল রাখতে হবে যে স্যাজিয়া বা দাঁত মর্দন গাছ। ওকে, এখান থেকে জাস্ট এইটুকুই পড়বো। আর প্রতিরোধের মধ্যেও তেমন কিছু পড়ার নাই, একবার রিডিং দিতে পারো, বাট জীবনে প্রশ্ন আসবে না। জটিলতাও তো মুখস্থ করার মতো কিছু নাই। সো ছত্রাক পার্টটুকু এই পর্যন্তই। সো যদি ক্লাস ভালো লাগে থাকে তাহলে একটা রিভিউ দিও ভালো তাহলে আমি একটু খুশি হব। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।